আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ, আমি জাস্ট 1 মিনিট সময় নিব, তোমাদের কথা শুনবো। দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখি সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অল ক্লিয়ার, সব ঠিকঠাক আছে। আচ্ছা যাই হোক, আর তোমরা যারা এখানে মডারেটর রয়েছে একটু কষ্ট করে এই এই ক্লাসটিকে একটু কষ্ট করে অ্যানাউন্সমেন্টে দিয়ে দিবা, ঠিক আছে? যেন সবাই দেখতে পারে, ক্লিয়ার মতো সবাই বুঝতে পারে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ মারিহা ইসলাম মারুফা ঠিক আছে, অল ক্লিয়ার। আচ্ছা তাহমিনাই ক্লিয়ার স্যার। আচ্ছা সুমাইয়া ফেরদৌস ওয়ালাইকুম আসসালাম, মুন্নি জাহান ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, আলো ইসলাম ওয়ালাইকুম আসসালাম, ফারদিন রাফি হ্যালো। আচ্ছা একটু কষ্ট করে তোমরা একটু জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ, আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ? হ্যাঁ একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, সব ঠিকঠাক আছে। যাই হোক, এখন যারা নতুন রয়েছো কষ্ট করে তোমাদের বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও, ঠিক আছে? একটু কষ্ট করে তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, যারা ক্লাসটি দেখতে আগ্রহী তাদেরকে দেখার সুযোগ করে দাও ইনশাল্লাহ। আশা রাখি অনেক বেশি তোমরা উপকৃত হবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, লায়লা কানিস ফাতিমা, ফারহানা শ্রাবণী, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ ফারহানা শ্রাবণী, সুমাইয়া ফেরদাউস, আরিফা মুন্নি, আরিফানা ওমি, পূজা দাস, ঠিক আছে সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে। প্রচণ্ড গরম পড়তেছে এখানের মধ্যে, আমি তোমাদেরকে আগেই সবসময় রীতিমতো বলে থাকি অনেক কষ্ট করে ক্লাসগুলো নিতে হয়, কারণ এখানে ফ্যান চালালে তোমরা আওয়াজের কারণে ক্লাসটি করতে পারবা না, আর একাধারে আমাকেও অনেক বেশি কষ্ট করেই ক্লাসগুলো উপস্থাপন করতে হয়। তো সেই ক্ষেত্রে হয়তো তোমরা বুঝতে পারো যে না স্যার অনেক বেশি কষ্ট করতেছেন। তো যাই হোক, এই কষ্ট সেদিনই সার্থক হবে যেদিন তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো, এই কষ্ট সেদিনই সার্থক হবে যেদিন তোমরা তোমাদের স্বপ্নের সেই চূড়ায় পৌঁছাতে পারো, এই কষ্ট সেদিনই সার্থক হবে যেদিন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো। তখনই আমরা নিজেদেরকে মানে কষ্টটাকে সার্থক মনে করব, ঠিক আছে? আরেকটা কথা বলি, আজকে ক্লাস নেওয়ার কিন্তু মোটেও আগ্রহ ছিল না, হ্যাঁ, কারণ প্রচণ্ড বৃষ্টিপাত, বাহিরে প্রচণ্ড ঝড় তুফান হচ্ছে, ভাবছি যে ক্লাস নেব না। হ্যাঁ, যখন দেখলাম যে এই অবস্থা, এই বৃষ্টিপাত উপেক্ষা করেও হালকা একটা ছাতা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে ক্লাস করতে, ঠিক আছে? বাসা থেকেও ক্লাসটা করা যায়, কিন্তু এখানে বাচ্চাদের নয়েজ বা বাসায় যারা রয়েছে একটু এক ধরনের কনসেন্ট্রেশন তোমাদের নষ্ট হয়ে যেতে পারে। আরেকটা কথা হচ্ছে, যদি কারো কিছু শেখানোর প্রতি আগ্রহী হয়, যদি কেউ কাউকে কিছু শেখানোর প্রতি আগ্রহী থাকে, তাহলে তাকে যেই করে হোক শেখানো যায়। আর যদি কাউকে কোনো কিছু শেখানোর প্রতি আগ্রহী না হওয়া যায় বা না থাকে, তাহলে শত চেষ্টা করেও তাকে মানে কাউকে শেখানো যায় না, ঠিক আছে? তার মানে এই কথাটা এই জন্যই বললাম যে আমি তোমাদেরকে শেখানোর প্রতি আমার আগ্রহ রয়েছে, এই জন্য আমি ঝড় তুফান সব কিছু উপেক্ষা করে তোমাদের সাথে চলে এসেছি ক্লাসটি নেওয়ার জন্য। কিন্তু প্রচণ্ড ঝড় তুফানের মধ্য দিয়েও প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, তারপরও আমি ক্লাসটিতে চলে এসেছি যেন ক্লাসটি তোমাদের নিতে পারি, কারণ আমার রুটিন অনুযায়ী, আমার রুটিন থেকে আমি এক বিন্দু সরে যাই না, কারণ আমার যে রুটিনটা সেই রুটিন অনুযায়ী আমি চলার চেষ্টা করি। আমার যে পেইড কোর্সে যে রুটিনটা চলতেছে, একটা ক্লাস আমার এদিক সেদিক হয় না, যদি কোনো কারণে আমার ক্লাসটি মিস হয়ে যায়, কিন্তু আমি যে করে হোক ওই দিনে বা তার পরের দিন যে কোনো একটা সময় আমি ক্লাসটি নিয়ে নিই, ঠিক আছে? তো যাই হোক, মানে একটা শিক্ষকের আন্তরিকতাই থাকতে পারে, একটা মানে আন্তরিকতাই হতে পারে একজন ছাত্রের উজ্জ্বল ভবিষ্যতের কারণ, ঠিক আছে? যাই হোক, আমি আর কথা লম্বা করব না। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বেশি বাড়াবো না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আচ্ছা ঠিক আছে, যাই হোক ঠিক আছে স্যার, আমরাও এত ঝড় তুফানের মধ্যে চলে আসছি, তোমাদের গায়ে কি ঝড় তুফান লাগে? তোমরা তো ফ্যানের নিচে বসে আছো। আর স্যার একটু পরে পরে ঘামাবো, একটু পর পরে মানে ঘাম শুকাতে হবে, ঘাম মুছতে হবে, এছাড়া উপায় নেই, ঠিক আছে? তো যাই হোক, আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসটি হচ্ছে মডিফায়ারের, আচ্ছা মডিফায়ারের আমাদের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো এই ক্লাসটি হচ্ছে মডিফায়ারের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ পার্ট টু। তো এই পার্ট এবং শেষ পার্ট
আমাদের বেসিকের শেষ পার্ট, তারপর আমরা বোর্ড প্রশ্নগুলো করাবো। তার আগে যারা আগের ক্লাসটি দেখো নাই, আগের ক্লাসটি মিস করছো, অনেক কিছু হারিয়ে ফেলছো, ঠিক আছে? কারণ মডিফায়ারের একদম যে কথাগুলো কেউ কখনো বলেনি, মডিফায়ারের বিষয়গুলো কেউ কখনো খোলাসা করে উপস্থাপন করেনি, আমার আগের ক্লাসটিতে আমি সবগুলো খোলাসা করে দিয়েছি। আজকে তার আজকে পার্ট 2, এটা হচ্ছে পার্ট 2, আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট মডিফায়ারের উপরে। তো এই পার্টের মধ্যে মডিফায়ারের বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো শেষ করে দিব। আর আগের পার্টটি যারা দেখো নাই, তোমরা কষ্ট করে আমার একটা ইউটিউব চ্যানেল অ্যাপ এইস ইংলিশ, আমি আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিবা, ইংলিশ লার্নিং হোম, ঠিক আছে? এটা একটা ইউটিউব চ্যানেল, এখান থেকে কষ্ট করে তোমরা ক্লাসগুলো দেখে নিবা। আমাদের আইসিটি ক্লাস 1 থেকে 22টা ক্লাস রয়েছে এখানে, বাংলা সেকেন্ড পেপারের যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাস এখানে রয়েছে। এখন তোমার মডিফায়ারের উপরেও একটা ক্লাস এখানে রয়েছে, রাইট ফ্রম ভার্বের উপরে ক্লাস রয়েছে, স্পেশাল ইউজের উপরে ক্লাস রয়েছে, বিস্তারিত এক একটি ক্লাস এখানে রয়েছে। আশা করি তোমরা এই চ্যানেলটির নামটা লিখে রাখবা, লিখে তোমরা সার্চ করে একাধারে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ যেন পরবর্তী ক্লাসগুলো তোমরা সহজে পেতে পারো, ঠিক আছে? তো যাই হোক, আমি আর এই ব্যাপারে আর আলোচনা করতেছি না। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রি মডিফায়ার এবং অপরদিকে আলোচনা করছিলাম পোস্ট মডিফায়ার। আমি এটা মুছে দেই, ঠিক আছে? পোস্ট মডিফায়ার। তো দেখো, প্রি মডিফায়ার গুলো নিয়ে আমি তোমাদের সাথে দেখিয়েছিলাম, প্রি মডিফায়ার গুলো কোনগুলো হতে পারে সেগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে। তো আজকে আমরা পোস্ট মডিফায়ার কোনগুলো হতে পারে সেগুলো দেখাবো। যেমন ইনফিনিটিভ, একটা কি পোস্ট মডিফায়ার, ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ কি আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, 2 প্লাস ভার্বের বেস ফর্ম ইজ কল্ড ইনফিনিটিভ। 2 প্লাস ভার্বের বেস ফর্ম, যেমন টু গো, টু ইট, টু ডু, এটা হচ্ছে ভার্বের, এই সবগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম। এগুলোকে একাধারে এটাকে বলা হয় ইনফিনিটিভ, অর্থাৎ এটা ইনফিনিটিভ ফ্রেজও, ঠিক আছে? একাধারে এটা কি ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজও, ঠিক আছে? তার মানে 2 প্লাস ভার্বের বেস ফর্ম তুমি যেখানে যেখানে বসাবে সেটার নাম হচ্ছে ইনফিনিটিভ। তাহলে তোমার ইনফিনিটিভ আর শেখার কিছুই নেই। ইনফিনিটিভ কি 2 প্লাস ভার্বের বেস ফর্ম। আর টু অর্থ এখানে তে, গো অর্থ যাওয়া, তার মানে এখানে টু গো যেতে, টু ইট খেতে, টু ডু করতে, টু নো জানতে, সবগুলো তে 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 হবে, ঠিক আছে? যেমন টু ইট খেতে, টু টেক নিতে, টু ডু করতে, ঠিক একাধারে এগুলো সবগুলো হচ্ছে কি ইনফিনিটিভ। আশা করি ইনফিনিটিভ নিয়েও তোমাদের মধ্যে আর কোনো ধোঁয়াশা থাকবে না, ইনশাল্লাহ ইনফিনিটিভ বিষয়টা সহজেই বুঝে গেছো। আচ্ছা, তারপরে আমি তোমাদেরকে আরো কয়েকটা একটু দেখাই দিই, যেগুলো যেগুলো আমি করাবো সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন আচ্ছা, এগুলো তো তোমাদেরকে এখনো ধরি নাই। এই পাশের দিকে আমি একটু আসি, এই পাশে কি কি করাইছিলাম? এই পাশে আমাদের বাদ পড়ে গেছিল পসেসিভটা বাদ পড়ে গেছিল, এবং আরেকটা বাদ পড়ে গেছিল, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, আমি সম্পূর্ণটাই লিখি যেন তোমরা বুঝতে পারো প্রি মডিফায়ার গুলো কোনগুলো। প্রি মডিফায়ার গুলো কোনগুলো আমি সবগুলো একটু লিখে দেই। ডেমনস্ট্রেটিভ, আমি আরো কয়েকটা লিখে দেই, সেটা হচ্ছে নাউনের পূর্বে। আমি গতকালকে লিখেছিলাম নাউনের পূর্বে। আচ্ছা, তো এগুলো হচ্ছে প্রি মডিফায়ার। তা আমি গত ক্লাসে তোমাদেরকে নাউনের পূর্বে নিয়ে বিস্তারিত আলোচনা করছি, ডেমনস্ট্রেটিভ নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আজকে আমি পসেসিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, এবং তোমাদেরকে আলোচনা করবে অ্যাপোজিটিভ নিয়ে, কেজ ইন অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ, ঠিক আছে? তাহলে আমি তোমাদের সাথে আলোচনা করব আজকে কি নিয়ে, ইনফিনিটিভ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ এবং অ্যাপোজিটিভ এবং পসেসিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল। আমি গত ক্লাসে এই দুইটা এবং মডিফায়ারের বিস্তারিত আলোচনা করতে গিয়ে আমার এগুলো বাদ পড়ে গেছে, আজকে এই দুইটা আলোচনা করব এবং বাকিগুলো সবগুলো আলোচনা করব। তোমাদের কি ধৈর্য আছে? যাদের ধৈর্য আছে তারা দেখতে পারো। ধৈর্য কার কার আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে,
আচ্ছা যাই হোক, তোমরা দেখতেছো, একটু কষ্ট করে দেখো তাহলে আমাদের। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবার ধৈর্য আছে, ঠিক আছে। যাই হোক, যদি ধৈর্য থাকে তাহলে কিছু শিখতে পারবা, ধৈর্য না থাকলে তোমাকে বিশ্ববিদ্যালয়ে যাওয়া যাবে না, তোমাকে নিয়ে আমরা সামনের দিকে এগুতে পারবো না। তো আমার আলোচনার বিষয় হচ্ছে কি, এখন পসেসিভ নিয়ে আলোচনা করার কথা। তো পসেসিভ গুলো কি কি? পসেসিভ পসেসিভ কেস বলা হয় এটাকে, ঠিক আছে। এখন পসেসিভ গুলো কি কি আমরা জানি কি, মাই, আওয়ার, ইউর, ঠিক আছে, হিজ, হার, দেয়ার, ইটস, ঠিক আছে, এবং ওন। এই কয়টা হচ্ছে কি পসেসিভ, এই কয়টা কি পসেসিভ। অথবা নাউন, নাউনের সাথে এস, এটা একটা কি পসেসিভ। এখন এগুলো এটা একটা পসেসিভ, এটা পসেসিভ, যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওন, এগুলো এক একটি কি পসেসিভ। তাহলে কয়টা জিনিস পসেসিভ দেখো, এই কয়েকটা জিনিস হচ্ছে পসেসিভ। তার মানে আমরা তার আগে তোমাদেরকে কি দেখিয়েছিলাম, ডেমনস্ট্রেটিভ কয়টা, চারটা, দিস, 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 দ্যাট, দোজ, এই চারটা জিনিস দেখিয়েছিলাম। এখন তোমাদেরকে দেখাইছি কি পসেসিভ। পসেসিভ কয়টা, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওন, এই কয়টা হচ্ছে পসেসিভ। আর একটা বলছে যে নাউনের সাথে এস, যেমন আমি যদি বলি মাই, মাই ফ্যান, এটার অর্থ হচ্ছে আমার কলম। দেখো এটা পসেসিভ মানে হচ্ছে কারো কোনো কিছু অধিকারে থাকা। পসেসিভ প্রোনাউন গুলো হচ্ছে অধিকারবাচক সর্বনাম, ঠিক আছে, মানে কারো কোনো কিছু অধিকারে থাকা এরকম বোঝায়। তো একটু খেয়াল করো, মাই পেন, কলমটা কার, আমার। দেখো নাউনের পূর্বে যা বসেছে এটা হচ্ছে একটা কি পসেসিভ, এটা কি পসেসিভ, কলম কার, আমার। তার মানে আমরা পসেসিভ তখনই পাবো যখন নাউনকে কার বা কাদের দ্বারা, দেখো নাউনকে কার বা কাদের, আমরা নাউনকে কার বা কাদের দ্বারা স্পষ্ট করলে, আমরা যা পাবো তার নাম হচ্ছে পসেসিভ। তার মানে সহজ হয়ে গেছে, নাউনকে কার বা কাদের দ্বারা স্পষ্ট করলে আমরা কি পাবো, পসেসিভ। স্পষ্ট করো, ফ্যান, আচ্ছা ফ্যান, ফ্যানের তো কলম, কলম কার, এই দেখো কার দ্বারা স্পষ্ট করো, কলম কার, মাই, আমার। দেখো এইভাবে তুমি যখন কোনো নাউনকে কার এবং কাদের কার দ্বারা স্পষ্ট করলে সিঙ্গুলার, একজনকে বুঝাবে। আর যখন আমরা কাদের দ্বারা স্পষ্ট করব তখন কি, সেটা হচ্ছে প্লুরাল, অনেকজনকে বুঝাবে। যেমন আমি যদি বলি দেয়ার মাইন্ড, তাদের মন। এখন এই যে মাইন্ড হচ্ছে একটা নাউন, আমি দেখি তোমরা দেখতে পাচ্ছ কি না, যদি না, আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছ। এই দেখো এই মাইন্ড হচ্ছে নাউন। এখন আমি যদি তাদের মন, আমি যদি বলি কাদের, এখানে কার বললে হবে না, কারণ এখানে কি আমাদের এই দেয়ারটা অর্থাৎ পসেসিভটা হচ্ছে কি প্লুরাল। তাহলে আমরা স্পষ্ট করব কি, কাদের মন, তাদের মন। অথবা তুমি এখানে মধ্যে, কারণ আমাদের সেন্টেন্স অনুযায়ী খেয়াল করতে হবে কি, মাই বসে না, আওয়ার বসে না, ইউর বসে না, হিজ বসে না, হার বসে না, দেয়ার বসে না, ইটস বসে না, ওন বসে। এটা তোমাকে চিন্তা করলেই দেখবা তুমি পেরে যাবে, এটা কোনো কঠিন কোনো বিষয় না, ঠিক আছে, একদম সহজ হয়ে যাবে তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন আমি তোমাদেরকে একটু কষ্ট করে বলি, যেমন গার্লফ্রেন্ড, আচ্ছা এটা কি সবাই চিনি কিনা, এটা কি সবাই চিনি, একটু কষ্ট করে আমাকে কমেন্ট করো, এটা কি আমরা চিনি কিনা, ঠিক আছে, এটা একটু চিনি কিনা একটু কষ্ট করে আমাকে কমেন্ট করো, ঠিক আছে। যাই হোক, আচ্ছা ঠিক আছে স্যার, ভিডিও ক্লিয়ার না, ফোকাস করে, ভিডিও একদম ক্লিয়ার, আমার হাতে যে ফোনটা রয়েছে একদম ক্লিয়ার, আমি এইচডি মোডে দেখতেছি, ঠিক আছে, আমার হাতের সামনে যে ফোনটা রয়েছে এখানে আমি একদম এইচডি মোডে একদম ক্লিয়ার দেখতেছি, তোমাদের নেটের সমস্যা এই জন্য ফোকাস করে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চিনি মেয়ে বন্ধু, আচ্ছা ঠিক আছে, না স্যার ক্লাস, আচ্ছা ঠিক আছে, চিনি স্যার, আচ্ছা ফাতেমা বলতেছে চিনি। এটা দেখো, এটা হচ্ছে গার্লফ্রেন্ড। এখন স্পষ্ট করতে পারো, এই দেখো তোমার এইভাবে লেখা থাকবে, এটা হচ্ছে একটা নাউন। এখন পরীক্ষার খাতায় কিভাবে লেখা থাকবে, পরীক্ষার সময় লেখা থাকবে, এখানে খালিস্তান দিয়ে লেখা থাকবে ইউজ আ পসেসিভ, একটি পসেসিভ ব্যবহার করো, সরি পসেসিভ বানান হয় নাই, আচ্ছা আমি পসেসিভ একদম সংক্ষেপে লিখে দিই, পসেসিভ পিসি, ফিতে প্রিয়াঙ্কা চোপড়া বললে হবে না, এটা হচ্ছে পসেসিভ কেস, ঠিক আছে, ইউজ আ পসেসিভ, ঠিক আছে।
একটা পসেসিভ তুমি কি করো, প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন। স্যারে একটু এলোমেলো করে লিখছি, একটু বুঝে নিবা। পরীক্ষার খাতা তোমাদের এইভাবে থাকবে যে ইউজ আ পসেসিভ কেস প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে একটা পসেসিভ লিখো। এখন স্যার পসেসিভ গুলো যদি না চিনো তাহলে বিপদে পড়ে যাইবা। এখন দেখো পসেসিভ গুলো স্যার আগেই লিখে দিছে, হ্যাঁ এগুলো হচ্ছে পসেসিভ। এখন তুমি যদি এখানের মধ্যে দ্যাট বসাইতে হবে, হবে না, চিনতে হবে কোনটা পসেসিভ কোনটা কি। তাহলে দ্যাট কি, ডেমনস্ট্রেটিভ, এটা পসেসিভ না। তাহলে তুমি এখান থেকে কি বসাইবা, অবশ্যই মাই বসাইতে পারো, আওয়ার বসাইতে পারো, ইউর বসাইতে পারো, হিজ বসাইতে পারো। এখন আগে খেয়াল করতে হবে এই যে একটা প্যাসেজ এসেছে, মনে করো এখানে গার্লফ্রেন্ড নিয়ে একটা প্যাসেজ এসেছে। এখন কার গার্লফ্রেন্ড সম্পর্কে কথা বলছে, কি তাদের গার্লফ্রেন্ড নাকি আমার গার্লফ্রেন্ড নাকি তার গার্লফ্রেন্ড। তখন খেয়াল করতে হবে কি, যদি তুমি হিজ দিয়ে বসো তাহলে হবে হিজ গার্লফ্রেন্ড, কারণ হিজ তো একটা পসেসিভ। যদি আমি বলি যে না ঠিক আছে মাই গার্লফ্রেন্ড, তার মানে হচ্ছে এখানে মাইটা হচ্ছে পসেসিভ। নাউনের আগে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, কার গার্লফ্রেন্ড, মাই গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড। ঠিক আছে, গার্ল অর্থ মেয়ে আর ফ্রেন্ড অর্থ বন্ধু, গার্লফ্রেন্ড অর্থ কি প্রেমিকা। হ্যাঁ আচ্ছা যাই হোক, আশা করি তোমরা এইটা বুঝছো যে পসেসিভ গুলো কোন কোন ক্ষেত্রে কিভাবে বসে। যেমন আমরা যদি বলি কান্ট্রি, কান্ট্রি, এখন তার আগে বলবে একটা পসেসিভ লেখো। এখন পসেসিভ সম্পর্কে আমরা লিখতে পারি মাই কান্ট্রি, আওয়ার কান্ট্রি, হিজ কান্ট্রি, দেয়ার কান্ট্রি। ঠিক আছে, তার আগে তোমাকে খেয়াল করতে হবে, প্যাসেজের দিকে তাকাইতে হবে এখানে কি সম্পর্কে বলা হয়েছে। পসেসিভের কথা আসলে তুমি এগুলো থেকে যে কোনো একটা বসাইবা, তবে সেন্টেন্সের দিকে খেয়াল করতে হবে তুমি কিভাবে বসাবা। ঠিক আছে, আচ্ছা এখন আমি তোমাদেরকে এবার নাউনের শেষে এস বাই এস দিয়ে কিভাবে বুঝাই একটু সেটা একটু তোমাদেরকে বলে দেই। যেমন আমি যদি বলি সালমাস, সালমাস পাদার। আচ্ছা এখন দেখো পাদার একটা নাউন, পাদার কি একটা নাউন। এই নাউনের পূর্বে যেটা বসেছে দেখো এই যে সালমাস, এখানে এস দ্বারা কি অ্যাপোস্ট্রফ দ্বারা বোঝানো হয়েছে সালমার নিজের, সালমা এর, সালমা এর, তার মানে সালমাস ফাদার। এখানে সালমা ইজ ফাদার না, সালমা ইজ ফাদার না, সালমা হ্যাজ ফাদার না, সালমাস ফাদার, তার মানে হচ্ছে সালমার বাবা। এই অ্যাপোস্ট্রফ দ্বারাও কিন্তু এখানে কি বুঝাইছে, পসেসিভ কেস বুঝাইছে। তার মানে দেখো সালমা একটা নাউন, আমি বলছি তোমাদেরকে নাউন প্লাস এস, সরি নাউনের সাথে অ্যাপোস্ট্রফ দিয়ে এস। সালমান ইজ একটা নাউন, এই তো নাউন আমরা পেয়ে গেছি, তারপরে অ্যাপোস্ট্রফ, এই তো অ্যাপোস্ট্রফ, তারপরে এস। এটা ধারাও কিন্তু সালমান নিজের অধিকারকে বুঝায়, এটা একটা পসেসিভ। ঠিক আছে, এটা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, বুঝছো কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও। ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা গার্লফ্রেন্ড অর্থ যে প্রেমিকা এটা পারানা শ্রাবণী ভালো করেই জানে। ঠিক আছে, এটা আমাকে আর শেখানো লাগবে না। আচ্ছা তানিয়া তিথি আগের ক্লাসগুলো কিভাবে পাবা, অবশ্যই ইউটিউব চ্যানেলে সবগুলো ক্লাস পাবা। তোমরা তো ইউটিউব চ্যানেলের কথা বললেই তোমাদের মনে থাকে না। ঠিক আছে, ইয়েস স্যার বুঝছি স্যার, আচ্ছা ঠিক আছে, এটুকু বুঝলে হবে, দরকার নাই আর বেশি কিছু বোঝার দরকার নাই। এবার আমাদের পরীক্ষাতে কেমনে থাকবে স্যার, স্যার গো পরীক্ষার সময় কিভাবে এটা থাকবে পরীক্ষাতে একটু আমাকে একটু বলে দেন। ঠিক আছে, এখন পরীক্ষার সময় এটা এইভাবে থাকবে যে কাকে দিয়ে বলবো। আচ্ছা কারো এখানে আমরা হারাই নাই, আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, যে কোনো একটা একজনের নাম দিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, বুঝছি স্যার, ঠিক আছে, যে কোনো একজনের নাম দিব আমি। আচ্ছা সালমা, সালমা লস্ট, এখানে খালিস্তান। এবার এখানে বলছি ইউজ আ পসেসিভ, এবার দেখো পসেসিভ গুলো ব্যবহার করার কথা বলছে, ইউজ আ পসেসিভ, ইউ আ পসেসিভ টু ফ্রি মডিফাই দা নাউন, ফ্রি মডিফাই দা নাউন। সালমা লস্ট ফাদার at her early age। ঠিক আছে, তো এবার একটু খেয়াল করো তোমরা, আমি বলছি সালমা লস্ট, লস্ট এটা হচ্ছে আমাদের, এটা দ্বারা আমরা, এটা কিন্তু পরীক্ষার সময় থাকবে। হ্যাঁ খালিস্তানের পূর্বে বলা থাকবে কি করতে হবে, এটা থেকে একটা নাউন, এই নাউনের পূর্বে কি বসাইতে হবে এখানে, তাই বলছে যে সালমা লস্ট, সালমা হারিয়েছিল, হ্যাঁ ফাদার বাবাকে, এট হার আর্লি এজ তার শৈশবকালে, তার শৈশব সময়, অথবা এট হার ইনফ্যান্সি তার শৈশবকালে সে তার পিতাকে হারিয়েছিল।
ঠিক আছে, এখন এখানে আমরা কি বসাবো বলছে ইউজ এ পসেসিভ, একটা পসেসিভ বসাও এখানে টু প্রি মডিফাই দা নাউন, এই নাউনটার পূর্বে এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে এমন একটা পসেসিভ এখানে বসাও। এখন স্যার পসেসিভ গুলো কি, একটু আগে স্যারে যেগুলো লেখা দিয়েছে এগুলো পসেসিভ। এখন সালমা কয়জন, একজন, আর সালমাটা কি মেয়ে না ছেলে, যদি মেয়ে হয় তাহলে হার, যদি ছেলে হয় তাহলে হিজ, যদি এখানে অনেকজন হয় তাহলে দেয়ার, যদি এখানে ইউ হয় তাহলে এখানে হবে ইউর। এটা তোমাদের ইচ্ছা মতো এখানে কি হবে একটু আমাকে বলে দাও, এখানে কি হবে একটু আমাকে বলে দাও। হার, ঠিক আছে এমপি সোহানুর রহমান সবুজ হার, মারিয়া ইসলাম মারুপা হার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে হেল্প হবে ইনশাল্লাহ, সমস্যা নেই আশা করি। আচ্ছা ঠিক আছে হার ফাদার, ঠিক আছে স্যার হার হার, আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম। আরে ঠিক আছে স্যার, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা অনেকে উত্তর দিচ্ছে, ফারহা ইসলাম সাভা, তৌসিন ইসলাম, সুকফাকি, ফাতেমা কানিস, আঞ্জুম বিনতে আহাদ, নীলপরি নীলাঞ্জনা। আচ্ছা নীলপরি নীলাঞ্জনা মাই লিখছে, হ্যাঁ মাই কিভাবে হবে এখানে, এখানে মাই কিভাবে হবে, সালমা লস্ট মাই ফাদার এট হার আর্লিয়েস্ট, সালমা আমার বাবাকে হারিয়েছিল এটা হবে, নাকি সালমা তার বাবাকে হারিয়েছিল তার শৈশবকালে। এখন যদি তোমরা বলো যে এই দেখে এখানে বলছে হাত দ্বারা এখানে কি বুঝাইছে, হাত দ্বারা বুঝাইছে সালমা তার বাবাকে তার শৈশবকালে হারিয়েছে, মানে সালমার শৈশবকালে সালমা তার বাবাকে হারিয়েছে। এখন তুমি যদি বলো যে সালমা আমার বাবাকে হারিয়েছিল তার শৈশবকালে, হবে হবে না, এখানে কিন্তু ইংরেজির একটা বেড়াজাল রয়ে গেছে। ঠিক আছে যাই হোক, আশা করি বুঝছো। হার হার স্যার, উদাহরণটা দেখে কলিজা কাঁপতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে এই তো বুঝছি। আচ্ছা একজন বলতেছে ওন, আচ্ছা ওন মানে হচ্ছে তাদের নিজেদের, হ্যাঁ মানে আমরা নিজেরা, আমরা কি নিজেরা ওন। এখন এটা দ্বারা আমরা কি বুঝাবো এখানে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে ওনও হতে পারে, হ্যাঁ সালমা লস্ট ওন ফাদার এট হার, ওন মানে নিজস্ব, এখানে প্লুরাল অর্থে ব্যবহার করা। যাই হোক আমরা এখানে কি লিখছি হার, দেখো সালমা লস্ট হার ফাদার এট হার আর্লিয়েস্ট, তার মানে দেখো পসেসিভ কিন্তু আমি ঠিকই লিখছি, এইটার নামই হচ্ছে প্রি মডিফাই দা, নাউনের পূর্বে একটা পসেসিভ বসানো, এখানে নাউনের পূর্বে হতে পারে অনেকগুলোর উপর হতে পারে, কিন্তু এত কিছু চিন্তা করার দরকার নাই, পসেসিভ গুলো কি কি একটু খেয়াল করলে হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা আশা করি তোমরা বুঝতেছো। হ্যাঁ আমি আরো কয়েকটা উদাহরণ দেই, আশা করি তোমরা উত্তর দিবা। হ্যাঁ এখন তো বুঝে গেছো পসেসিভ গুলো কোনগুলো, এখন তো বুঝে গেছো, এবার তোমরা উত্তর দিবা। ঠিক আছে, দ্বিতীয়টা আমি লিখি হি লাভস ইউজা, এইবার আমি একটা সহজ করে দিছি, ইউজা পসেসিভ, একটা পসেসিভ ব্যবহার করো। এবার আর প্রি মডিফাইটা এত কিছু লেখি নাই, আচ্ছা আমি সহজ করে দিছি। ঠিক আছে, হি লাভস মাদার ভেরি মাচ, সে ভালোবাসে মাকে খুব বেশি, মনের ভাব কিন্তু প্রকাশ হয়ে যায়। আমি চাচ্ছি এটা পূর্বে একটা কি খালিস্তান একটা পসেসিভ বসানোর জন্য, এখন একটা পসেসিভ তোমরা বসাও। ঠিক আছে, একটা পসেসিভ তোমরা বসাও। প্রচন্ড গরম লাগতেছে স্যারের কাছে, ঠিক আছে যাই হোক একটা পসেসিভ তোমরা বসাও। আচ্ছা ঠিক আছে স্যার, সেলিম মোশারফ বলতেছে হিজ, মুন্নি বলতেছে হিজ, আরবি লেখা পড়তে জানি না সেও বলতেছে হিজ। আচ্ছা ঠিক আছে, পবিত্র কুমারও বলতেছে হিজ, জাহানারা জ্যোতি হিজ, মারিয়া লাবিবা হিজ, লাইলা কানিস ফাতেমা হিজ। যাই হোক ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সোহানুর রহমানও হিজ। ঠিক আছে, আচ্ছা এম কে ফারাবি ওয়ালাইকুম আসসালাম, সালামের আনসার দিয়ে দিলাম। ঠিক আছে, হিজ হিজ হিজ, সবাই হিজ, সুখ পাখিও হিজ। ঠিক আছে, কাকুন আক্তার কঙ্কাবতীও হিজ। আচ্ছা এমএসটি নুসরাত এখন আয়সা বলতেছে কেমন আছি, ভালো আছি আমি। আচ্ছা আবৃতা পুষ্প হিজ। আচ্ছা একজন বলতেছে হার, আচ্ছা এ সাদিয়া জাহানকে ঘুম থেকে উঠছে, হিটা মেয়ে না ছেলে, যদি সে ছেলে হয় তাহলে এখানে হিজ হবে, যদি সে মেয়ে হয় তাহলে হার হবে। এখন দেখো হি লাভস, সে ভালোবাসে, ভালো তো বাসে, কাকে ভালোবাসে, তার মাকে খুব বেশি সে ভালোবাসে। এখন সে কাকে ভালোবাসে, তার মাকে, এ তার মানে কি এই ছেলেটার মা। এখন এই যে হির, হির হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, আর এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হিম, আর এটার পসেসিভ ফর্ম মানে পিসি, পিসিটা কি সেটা হচ্ছে কি মানে পসেসিভ ফর্ম মানে হচ্ছে পসেসিভ কেস। ঠিক আছে, এটা হচ্ছে কি হিজ,
তাহলে আমরা বলছি এখানে একটা পসেসিভ বসবে, এটা একটা পসেসিভ বসবে, তাইলে আমরা কি হিম বসাইতে পারবো না, হি তো উপরে সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে এটা পসেসিভ ফর্মটা হচ্ছে হিজ। ঠিক আছে, যদি না বুঝো তারপর আমি আরো বেশি বুঝাই দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আশা রাখি তোমরা বুঝলেই হলো। ঠিক আছে, আচ্ছা হিজ মাদার ঠিক আছে। ফারহানা সাবনি আমার নামের জন্য উদাহরণটা দেখে আমার কান্না আসতেছে, আমার সহ্য হয় না। আচ্ছা ঠিক আছে স্যার, হিজ হবে স্যার, থ্যাংক ইউ আমাদের জন্য এত কষ্ট করে গ্রমে ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা রামিশা রুমো বুঝোই তো, কারণ বাইরে প্রচন্ড ঝড় তুফানের মধ্যে দিয়ে আমি আসছি, অনেক রিস্কের মধ্যে দিয়ে আসছি। ঠিক আছে, মানে আমার টার্গেট হচ্ছে ক্লাসটা নিব। আমি যদি কোনো কারণে, একটা কথা তোমাদেরকে একটু বলে দেই, আমি যদি কোনো কারণে একটা শিডিউল দিয়ে দেই যে ক্লাস আজকে নিব, যদি আমি কোনো কারণে নাও নিতে পারি, আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যে ক্লাসটা এদেরকে দিয়েছিলাম, এটা একটা ওয়াদা, এটা একটা হক, যেটা আমাকে নিতেই হবে, এটা নিতেই হবে আমাকে। ঠিক আছে, তো সেই দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে ক্লাসটা আমাকে নিতেই হবে। কিন্তু অনেক গ্রুপের মধ্যে বলা হয়ে থাকে কাল থেকে ক্লাস শুরু হবে, কিন্তু তাও হয় না। ঠিক আছে, এরকম তোমাদেরকে অনেক বোকা বানানো হয়, অনেকভাবে তোমাদেরকে বোকা বানিয়ে দেয় তারা, এটা তোমরা অনেক ক্ষেত্রে বুঝো না। কিন্তু আমার যে গ্রুপগুলো রয়েছে, আমি সেই গ্রুপগুলোতে যখনই বলি ক্লাস হবে তখন হয়। ঠিক আছে, আর আমি সারা এত আন্তরিকভাবে ফ্রিতে ক্লাস কেউ করায় না। ঠিক আছে, এত আন্তরিকতার সাথে এত সহজে কেউ বুঝায়ও না। একমাত্র বুঝানোর কারণ হচ্ছে আমি চাই ফ্রিতে হলো এই স্টুডেন্টগুলো ভালো কিছু করে যাক জীবনে, এদের যেন স্বপ্নের চূড়া এরা যেন পৌঁছাতে পারে, এরা যেন ভালো কিছু জীবনে করতে পারে। আমার সবসময় এই টেন্ডেন্সি মনের মধ্যে থাকে। ঠিক আছে, কখনো নিজের স্বার্থ দেখি না, সবসময় চিন্তা ভাবনা করি যে এই স্টুডেন্টগুলো ভালো কিছু জীবনে করুক। ঠিক আছে, যাই হোক। আচ্ছা ঠিক আছে, দয়া করে সাউন্ডটা কম শোনা যাইতেছে, দয়া করে একটু সাউন্ড বাড়ান। আচ্ছা ঠিক আছে, একটু ভলিউমটাকে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে সব। আচ্ছা ঠিক আছে, এখন সাউন্ড ক্লিয়ার? প্রয়োজন ক্লিয়ার কিনা এখন একটু বলো স্যার। অল ক্লিয়ার? জি স্যার, আবার ভালো সাউন্ড হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার একটু খেয়াল করো, আমি বসালাম, আমি আরো দুই একটা উদাহরণ দিই, যাইও না কেউ। ঠিক আছে, প্রথম 20 মিনিট সবসময় দেখার কথা বলি, 27 মিনিট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আচ্ছা দেখে তোমরা কয়জনে উত্তর করতে পারো ইনশাল্লাহ, দেখো একটু কয়জনে উত্তর করতে পারো। দেখো তো কয়জনে উত্তর করতে পারো। ইউজা পসেসিভ, আমি একদম সরাসরি লিখে দিই পসেসিভ। একদম সহজ সহজ উদাহরণ দেয় যেন বুঝো। আচ্ছা এইটার একটু অ্যান্সারটা তোমরা দাও, আমি আরো একটা লিখি। ঠিক আছে, এই দুটোর অ্যান্সার তোমরা দাও, তাহলে আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে, ঠিক আছে, একটু কষ্ট করে এই দুটার অ্যান্সার তোমরা দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়েরও বলতেছে মাই গার্লফ্রেন্ড। হ্যাঁ, তো মেয়েদেরও গার্লফ্রেন্ড রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে। এটা বলবে ছেলেরা, মেয়েরা বলবে কি, মেয়েরা কি বলবে? ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। মাই, আচ্ছা আখি আলমগীর জি মাই, এম কি পারাবি মাই, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হিজ, ঠিক আছে। মাই বা সোহানুর রহমান সবুজ হিজ, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। হিজ মাই হিজ,
হিজ গার্লফ্রেন্ড, আবৃতা পুষ্প, হার গার্লফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, এই এনি ইসলাম তুমি কি করলা, মেয়ের আবার গার্লফ্রেন্ড, ঠিক আছে। মানে আমরা তো জানি গার্লফ্রেন্ড শব্দটা ছেলেদের জন্য মেয়েদের গার্লফ্রেন্ড, আর মেয়েরা হচ্ছে ছেলেরা হচ্ছে মেয়েদের বয়ফ্রেন্ড, ঠিক আছে, বিএফ, সংক্ষেপে বিএফ জিএফ। কিন্তু সেখানের মধ্যে হার গার্লফ্রেন্ড, কার গার্লফ্রেন্ড, মানে মেয়ের গার্লফ্রেন্ড, আবার মেয়ে হতে পারে সেটা মেয়ে বন্ধু হিসাবে বুঝালে, কিন্তু এখানে গার্লফ্রেন্ড মানেই কিন্তু এটার শব্দের অর্থ মেয়ে বন্ধু না হয় সেটা প্রেমিকা হয়ে যায়, ঠিক আছে। ভেজালটা তো এইখানে লাগে, যাই হোক সমস্যা নাই। ঠিক আছে, শোনা যায় মেয়েদেরও গার্লফ্রেন্ড আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা সাউন্ড তো বোঝা যাচ্ছে। হ্যাঁ দেখো এখানে মধ্যে বলছে আমি মাই দেই, হিজ দেই, হিজ দে যা দেই, হ্যাঁ, হিজ গার্লফ্রেন্ড ইজ ভেরি ফ্রেন্ডলি, তার মানে মেয়ে বন্ধু খুবই কি ফ্রেন্ডলি, যাই হোক। অথবা মাই গার্লফ্রেন্ড ইজ ভেরি ফ্রেন্ডলি, তুমি এখানে যে কোনো কিছু লিখতে পারো, কোনো সমস্যা নাই, কারণ পসেসিভ তো লিখতে পারছো, কোনো সমস্যা নাই। হি প্রিপেয়ার, সে প্রস্তুতি নেয়, ইউজ এ পসেসিভ, একটা সরি আমি কি লিখছি এখানে, পসিভ লিখছি, সরি পসেসিভ, হ্যাঁ পসেসিভ লিখবো, পসেসিভ, ঠিক আছে, পসেসিভ লেসন রেগুলারলি। তো এখানের মধ্যে দেখো হি প্রস্তুতি, মানে সে প্রস্তুতি নেয় তার নিজের পড়াশোনার জন্য নিয়মিত সে প্রস্তুতি নিচ্ছে। এখন খেয়াল করো প্রস্তুতি কে নিচ্ছে, সে নিচ্ছে, কিসের জন্য নিচ্ছে, তার জন্য নিচ্ছে। তাহলে আমরা কি লিখবো এখানে, হিজ, কি লিখবো এখানে, হিজ। তার মানে হি প্রিপেয়ার হিজ লেসন রেগুলারলি। পসেসিভের কথাটা বললে আমরা এরকম পসেসিভ গুলো লিখবো। আশা করি এখানে আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আর কি সমস্যা আছে পসেসিভ গুলো নিয়ে, আর তো সমস্যা নাই, সমস্যা আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে। আর কি আমি উদাহরণ দিব এখানে, পসেসিভ নিয়ে কি আর উদাহরণ দিব কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, পসেসিভ নিয়ে কি আর উদাহরণ দিব? ঠিক আছে স্যার, আর কি উদাহরণ দিব? হিস, ঠিক আছে, আচ্ছা নাই স্যার, আচ্ছা ঠিক আছে, আর কি উদাহরণ দেওয়া লাগবে? না স্যার অল ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, অল ক্লিয়ার, না স্যার নেই, আচ্ছা ঠিক আছে। আশা রাখি আর কোনো সমস্যা আজকে হওয়ার কথা নয়, ঠিক আছে। তো তারপরে আমরা আসি পরবর্তী উদাহরণে, পরবর্তী জায়গাতে, পরবর্তীভাবে। আচ্ছা আমরা আরেকটা উদাহরণ দিই, এটা তোমরা করো, তাহলে আমি পরবর্তী চলে যাই। মোস্ট অফ দ্য পিপল ইন খালিস্তান ইউজ আ পসেসিভ, country do not know English, আচ্ছা আমি এটুকুই লিখছি। এখন দেখো মোস্ট অফ দ্য পিপল ইন ড্যাশ কান্ট্রি ডু নট নো ইংলিশ। এখন এখানে কি হবে, এখানে বলছে একটা পসেসিভ বসানোর জন্য, কি হবে এখানে পসেসিভ একটু বলো। ঠিক আছে স্যার, আচ্ছা বুঝছি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা তার মানে তোমরা এখানে বুঝে গেছো, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখানে বুঝে গেছো এখানে কি হবে, আওয়ার হবে, ঠিক আছে। কারণ এগুলো হার্ড আসে না তোমাদের জন্য, হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু পরীক্ষাতে এত হার্ড আসে না, একদম সহজ সহজ উদাহরণগুলো আসে, ইনশাল্লাহ তোমরা দিতে পারবা আশা রাখি, ঠিক আছে। তাহলে এখানে আওয়ার হবে মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ মানুষই ডু নট নো ইংলিশ, ইংরেজি জানে না, অথবা ইংলিশের গুরুত্ব সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়, অর্থাৎ জানে না, ঠিক আছে। আশা রাখি আর কোনো সমস্যা হবে না তোমাদের ইনশাল্লাহ। আচ্ছা এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা পার্টিসিপল থাকুক আর প্রেজেন্ট পার্টিসিপল থাকুক, তোমাদেরকে একটু খেয়াল করতে হবে। আমি জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসটা হয়েছে কি, জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের উপরে একটা ক্লাস হয়েছে, সেই ক্লাসটা তোমরা প্রায় 1 ঘন্টা
1 ঘন্টা 48 মিনিটের 1 ঘন্টা 48 মিনিটের একটা ক্লাস নিয়েছিলাম, আর সেটা তোমরা ইউটিউবে পাবে আশা করি। অনেক ভালোভাবে সেই ক্লাসটি নেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, এই ক্লাসটি অবশ্যই তোমরা দেখলে অনেক বেশি উপকৃত হবে। এখন আমি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? এটা প্রি মডিফায়ার হিসাবে বসে। তো যাই হোক, পোস্ট মডিফায়ার এবং প্রি মডিফায়ার সম্পর্কে তোমাদেরকে তো ধারণা দিয়ে দিলাম ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা আচ্ছা। একজন আমাকে বললো যে স্যার ভর্তির ব্যাপারে একটু কথা বললে ভালো হয় আর কি। তো আমি বললাম ক্লাসের মধ্যে তোমাদেরকে বলবো, তো পার্সোনালি কথা বলাচ্ছে আলাদাভাবে বা আমি একসাথে বলে দেই। তো তোমাদের তো অনেকে ধৈর্যহারা হয়ে যাও। আমি ক্লাসের মাঝখানে অনেকে বললো স্যার একটু বিরতির সুযোগও দিয়েন। তো যাই হোক, আমি এই কথাটা একটু বিরতি হিসাবে তোমাদেরকে দিচ্ছি, একটু রিল্যাক্স হয়ে যাও। যেহেতু আমরা প্রেজেন্ট পার্টিসিপেল, একটা গরম একটা বিষয়, এখানে একটা হার্ড একটা বিষয়, যেখান থেকে তোমার বিশ্ববিদ্যালয় হতে শুরু করে বিসিএস ব্যাংক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রেজেন্ট পার্টিসিপেল থেকে প্রশ্ন এসে থাকে। তো যাই হোক, এই কথাটা বলার আগে আমি একটু কথাটা বলে নিচ্ছি। আমাদের একটা কোর্স অলরেডি শুরু হতে যাচ্ছে, সেটা 22 তারিখ থেকে কোর্সটি শুরু হবে। তো বাংলাদেশে একদম একেবারেই আমাদের অঞ্চলটা, যদিও আমরা বলতে পারি যে আমরা উন্নয়নের শীর্ষে অবস্থান করি, কিন্তু বাস্তবিক অর্থে আমরা অর্থনৈতিক একটা জাতাকলে আমরা পিষ্ট হয়ে জাতি হিসেবে বসবাস করি। তো সেই দৃষ্টিকোণ থেকে, সেই প্রেক্ষিতে আসলে আমরা তোমাদের পড়াশোনাকে একদম সহজ করে দেওয়ার জন্য, যাদের এখানে স্বপ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়া, যাদের এখানে স্বপ্ন হচ্ছে মেডিকেলে যাওয়া, যাদের এখানে স্বপ্ন হচ্ছে ভুয়েট রুয়েট অর্থাৎ বিভিন্ন ধরনের প্রকৌশল যেখানে রয়েছে সেগুলোতে তাদের অনেক স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলোতে তারা পৌঁছানো অনেকটাই মানে স্বপ্ন দেখে ফেলে অনেক স্টুডেন্ট। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটা কোর্স চালু করতে যাচ্ছি, চালু হয়ে গেছে অলরেডি। আমাদের দ্বিতীয় বেস এটি, প্রথম বেসে ভর্তি প্রক্রিয়া শেষ, সেখানে ক্লাস শেষ পর্যায়ে আমাদের দ্বিতীয় একটা বেস চলতেছে, দ্বিতীয় বেস। তো এই বেসের মধ্যে আমরা কি কি কোর্স করাবো? এই বেসের মধ্যে আমরা বাংলা দ্বিতীয় পত্র একদম সম্পূর্ণ কোর্স, বাংলা দ্বিতীয় পত্র একদম সম্পূর্ণ কোর্স, আইসিটি একদম সম্পূর্ণ, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র, ঠিক আছে, ইংরেজি দ্বিতীয় পত্র, এই 4টা সাবজেক্ট সম্পূর্ণ প্রায় 90+ ক্লাস হবে। যারা 2021 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য এই সুবর্ণ সুযোগটি এখনই ধরে নিতে পারো, এখনই লুপে নিতে পারো, হাতছাড়া করার কোনো সুযোগ নেই। এই প্রত্যেকটা ক্লাস হবে আমাদের এইভাবে লাইভে, আমরা যেভাবে এখন কথা বলতেছি এইভাবে। তোমাদের যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সমস্যা রয়েছে, আইসিটিতে সমস্যা রয়েছে, বাংলাতে সমস্যা রয়েছে, এই 4টি সাবজেক্ট একেবারে স্বল্প মূল্যের একটা কোর্স ফি দিয়ে তোমরা খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবে আশা রাখি এই কোর্সের মাধ্যমে। এখানে 90টিরও অধিক ক্লাস হবে আমাদের 2 মাস, 3 মাস অথবা 4 মাস। 4 মাস ক্লাস কাদের জন্য হবে? যারা 2022 সালের পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য 4 মাস হবে, কারণ তোমাদের ফুল সিলেবাস শেষ করে দিব। আর 2021 সালের পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের ফুল সিলেবাস শেষ হয়ে যাবে। আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস হবে, আর আমাদের পরীক্ষাগুলো হবে সপ্তাহে 2 দিন পরীক্ষা হবে, 5 দিন ক্লাস হবে, এবং আমাদের প্রত্যেকটা পরীক্ষা গুগল ফর্মের মধ্যেই হবে, আর লিখিত পরীক্ষাও হবে। আশা রাখি ইনশাল্লাহ এটা তোমরা অবশ্যই এটা নিতে পারো, অ্যাকসেপ্ট করে নিতে পারো। এখানের মধ্যে তুমি মাত্র 600 টাকা কোর্স ফি দিয়ে, তাহলে কোর্স ফি কত? 600 টাকা। এই 600 টাকা কোর্স ফি দিয়ে 4 মাসের অধিক সময় আমাদের সাথে থাকতে পারবা। যাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ স্বপ্ন রয়েছে তাদের জন্য এই কোর্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে খুঁটিনাটি বিষয়গুলো, গ্রামার আর ইংরেজি প্রথম পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র, তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, ইংরেজি প্রথম পত্র থেকে বারবার এবার বিশ্ববিদ্যালয় হতে শুরু করে বিভিন্ন পরীক্ষাতে ইংরেজি প্রথম পত্র থেকে বারবার প্রশ্ন এসেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা একদম খুঁটিনাটি যে বিষয়গুলো ইংরেজি প্রথম পত্রে রয়েছে সেগুলো শেষ করে দিব, ইংরেজি দ্বিতীয় পত্রের যে বিষয়গুলো রয়েছে সেগুলো শেষ করে দিব। তার মানে এখানে যা কিছু রয়েছে সবকিছু দায়িত্ব আমাদের, তোমরা নিশ্চিত জাস্ট ক্লাসগুলো করবা এবং দেখবা এবং পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবা। আশা করি এই সুযোগটা তোমরা পাবা না আর কোথাও। দেখা গেছে অন্য একটা সাবজেক্ট তুমি পড়তে গেলে সেখানে প্রায় 1200-1500 টাকার মতো চলে যায়, এখানে মাত্র 600 টাকা দিয়ে তোমরা কোর্সটি সম্পূর্ণ করতে পারবে। আশা রাখি এই সুযোগটা তোমরা হাতছাড়া করবা না, ঠিক আছে? আচ্ছা, লিজা বলতেছে এগুলো কোথায়? এই ক্লাসগুলো হবে আমাদের ফেসবুক, এটা সরাসরি না, সরি আমাদের এটা অনলাইন, এটা হচ্ছে অনলাইন। এই যে এখন যেভাবে ক্লাস হচ্ছে ওখানে এইভাবে ক্লাস হবে, সেটা হচ্ছে প্রাইভেট গ্রুপ, একটা প্রাইভেট সিক্রেট গ্রুপে ক্লাস হবে, প্রাইভেট গ্রুপে ক্লাস হবে।
এবং আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে। যদি কোনো স্টুডেন্ট ক্লাসে প্রশ্ন করেও যদি না বুঝে তাহলে সে মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন করতে পারে, অথবা আমরা জুম অ্যাপের মাধ্যমেও কিন্তু সবার সাথে একত্রে কথা বলবো, মানে যে যেখানে বুঝবে না জুম অ্যাপের মাধ্যমে সব প্রশ্ন করার সুযোগ রয়েছে। তার মানে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই কোর্সটি করতে পারলে। বললাম তো তোমাদের যাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অথবা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন রয়েছে, ইনশাল্লাহ এই কোর্সটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। টাকার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, অবশ্যই তোমার স্বপ্নটাই হচ্ছে বড়। এই করোনাকালীন সময় তোমাদের পড়াশোনা অনেকেরই পড়াশোনা হচ্ছে না, এই পড়াশোনাটাকে চালিয়ে নেওয়ার জন্য এই কোর্সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। ঠিক আছে, আশা রাখি তোমরা সবাই কোর্সটার প্রতি আগ্রহী হবা। যাদের আর্থিক অবস্থা খারাপ, যে স্যার কোর্সে ভর্তি হতেছে কিন্তু আর্থিক অবস্থা খারাপ, তাদের জন্য আমরা বিশেষ একটা সুযোগ সুবিধা দিব। ঠিক আছে, যেন সবাই সুযোগটা পায়। গ্রাম অঞ্চলের গরিব স্টুডেন্টগুলোর জন্য এর চেয়ে আর সহজ আর কোনো সুযোগ সুবিধা থাকবে না। ক্লাসগুলো সবগুলো রেকর্ডেড থাকবে, আমরা লাইভ ক্লাস নেওয়ার পরে ক্লাসগুলো রেকর্ড করা থাকবে, পরবর্তীতেও তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবা, পরবর্তীতে দেখে নেওয়ার সুযোগ রয়েছে। ঠিক আছে, তার মানে সব ধরনের সুযোগ থাকবে তোমাদের। কি কি করতে হবে, কোন পন্থা অবলম্বন করলে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা, কি কি করতে হবে, অর্থাৎ তুমি হতাশ হয়ে গেছো পড়াশোনা তোমাকে দিয়ে হবে না, এই হতাশ হওয়া মানুষটিকে আমরা মানে পুনর্জীবিত করি, এদেরকে দিয়ে আমরা কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করি। ঠিক আছে, তার মানে তুমি পিছিয়ে পড়বা না। এই কোর্সের মাধ্যমে তোমাকে নতুন করে প্রেরণা যোগাবে, নতুন করে তোমাকে বাঁচার অনুপ্রেরণা দেবে ইনশাল্লাহ। আশা রাখি অবশ্যই আমাদের পূর্বের কোর্সটা যেটা প্রথম বেস, সেই বেসে অনেক স্টুডেন্ট আমরা পেয়েছি। এখন দ্বিতীয় কোর্স, এই কোর্সের ভর্তির মেয়াদ হচ্ছে আমাদের 20 তারিখে শেষ, 20/5/2021 আমাদের শেষ, আর 22 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু। 22 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু, আমাদের ক্লাসগুলো 22 তারিখ থেকে শুরু। আমরা রুটিন দিয়ে দিব, 5টা সাবজেক্ট আমাদের রুটিনে থাকবে, প্রতিদিন ক্লাস হবে, সপ্তাহে 5 দিন ক্লাসে আশা রাখি ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, তিথি রানী বলতেছে অ্যাডমিশন নিব কিভাবে? ঠিক আছে, অ্যাডমিশন নিব কিভাবে, কষ্ট করে একটু আমার ইনবক্সে তুমি নক করে দিও। হ্যাঁ, আমাদের অনেক স্টুডেন্ট হয়ে গেছে অলরেডি, আমরা অনেক স্টুডেন্ট পেয়ে গেছি, আমরা ক্লাস শুরু করে দিব আশা করি। তো যাই হোক, এই কোর্সের মধ্যে তোমরা অনেক বেশি বেনিফিটেড পাবে, অনেক বেশি সুযোগ সুবিধা পাবে। যদি তুমি মনে করো যে তুমি একা হয়ে গেছো, তোমার পড়াশোনা হচ্ছে না, তুমি একটা হতাশার মধ্যে আছো, তোমাকে একটা রুটিন দিয়ে দেওয়া হবে, রুটিন অনুযায়ী তোমাকে পরীক্ষা হবে, ক্লাস হবে, পড়াশোনা হবে, এইভাবে লাইভ ক্লাসগুলো হবে। ঠিক আছে, তখন আর এত কথা বলবো না, এখন তো ভর্তি সংক্রান্ত দু একটা কথা বলতে হয়। তো যাই হোক, যারা ভর্তি হতে চাও, এই ভর্তির জন্য কষ্ট করে জাস্ট এই নাম্বারে একটা ফোন করে দিলে হবে, অথবা একটা মেসেজ করে দিলে হবে। ইনশাআল্লাহ ভর্তির ব্যাপারে সার্বক্ষণিক তোমাদেরকে হেল্প করা হবে, আশা রাখি তোমাদের গ্রুপে অ্যাড করে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যাই হোক স্যার, ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। একজন বলতেছে কিভাবে ভর্তি হব, স্যারকে ইনবক্স করো। ঠিক আছে, ভর্তির ব্যাপারে যারা জানতে চাচ্ছ কষ্ট করে আমাকে ইনবক্স করো। ঠিক আছে, ঠিক আছে, ভর্তির ব্যাপারে যারা, আচ্ছা, অথবা তোমরা এই নাম্বারটি লিখে রাখো, তোমরা ফোন দিবা। ঠিক আছে, আচ্ছা। আমার যারা পেড কোর্সের স্টুডেন্ট রয়েছে, কষ্ট করে এদেরকে একটু ইয়ে করে দাও, কমেন্ট করে দাও এরা কিভাবে ভর্তি হতে পারে, এদেরকে একটু কষ্ট করে জানিয়ে দাও। ঠিক আছে, যাই হোক, আমি পরবর্তীতে প্রেজেন্ট পার্টিসিপেন্টে চলে যাচ্ছি। যারা আমার পেড কোর্সে রয়েছে, তোমরা কষ্ট করে যারা ভর্তি হতে চায়, কমেন্ট করতেছে, তাদেরকে একটু কষ্ট করে জানিয়ে দাও। আমি যে আইডি থেকে লাইভ ক্লাসটা নিচ্ছি, কষ্ট করে এই আইডিতেই তুমি মেসেজ করে দিবা, মেসেজ করে জানাতে চাইবা, শুধু লিখবা ভর্তি হতে চাই। তোমাকে সকল পরিকল্পনা অথবা প্ল্যান আমি তোমাকে বলে দিব কিভাবে কি করতে হবে। ঠিক আছে, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই বর্তমানে যুগে। তুমি যদি পিছিয়ে যাও তাহলে তুমি অনেক বছর পিছিয়ে যাবা। ঠিক আছে, কারণ তোমাকে উঠে দাঁড়াতে হবে, কারণ সামনে যে মালহামা হতে যাচ্ছে, সামনে যে ভয়ঙ্কর যে একটা যুদ্ধ হতে যাচ্ছে, এই যুদ্ধের জন্য তোমাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমি সেই ব্যাপারে তোমাদেরকে ভয় লাগাতে চাচ্ছি না, আমি এখনই আলোচনায় চলে যাচ্ছি। তো যাই হোক, প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে তোমাদের কাছে একটু আলোচনা করতেছি। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপলটা একমাত্র জেরানের সাথে আলোচনা করা হয়। তাহলে স্যার জেরান কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের শেষে আইএনজি, ভার্বের শেষে আইএনজি হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে আমরা তাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের শেষে আইএনজি হয়ে যদি সেটা
অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আবার একই সাথে ভার্বের শেষে আইএনজি হয়ে যদি সেটা নাউনের মতো কাজ করে তাকে আমরা বলবো জেরান্ট। ঠিক আছে, আমি আবার একটু তোমাদেরকে রিপিট করি। ভার্বের শেষে আইএনজি হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের শেষে আইএনজি হয়ে যদি সেটা নাউনের মতো কাজ করে সেটা হচ্ছে জেরান্ট। ঠিক আছে, আচ্ছা তো এবার তোমাদেরকে একটু বলে দেই, আমি বলি এই নাউনের মতো যেটা কাজ করবে সেটা স্থির জিনিসকে বুঝাবে। স্থির জিনিসকে বুঝাবে। কি বুঝাবে? স্থির কোনো জিনিসকে বুঝাবে অথবা কোনো কাজের নামকে বুঝাবে। কি বুঝাবে? কাজের নামকে বুঝাবে। যে কোনো একটা কাজের নাম বুঝাবে সেটা হচ্ছে জেরান্ট। আর প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা কাজ করা বুঝাবে। কি বুঝাবে? কাজ করা বুঝাবে। অর্থাৎ কাজ করা বুঝাবে। এই কাজটা হবে চলমান। এই কাজটা কি হবে? চলমান কাজ করা বুঝাবে। আর এখানে ভার্বের শেষে আইএনজি হয়ে যেটা নাউনের মতো কাজ করবে সেটা স্থির থাকবে, কাজের নাম বুঝাবে, কাজ করা বুঝাবে না। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বলি, একটু দেখিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, দেখো কোনটা একই শব্দ কখনো সেটা জেরান্ট কখনো সেটা প্রেজেন্ট পার্টিসিপল। একটু দেখো, যেমন আমি যদি বলি রিডিং ইজ মাই হবি, দেখো এখানে দেখো ভার্বের শেষে আইএনজি হয়েছে। এই দেখো রিড একটা শব্দ, এই রিডের সাথে যখন আমি আইএনজি দিয়েছি তাহলে হয়ে গেছে কি রিডিং। এই রিডটা কিন্তু ভার্ব, তার মানে ভার্বের শেষে আইএনজি হয়েছে। এখন ভার্বের শেষে যখন আইএনজি হবে তখন সেটা হয় কি হবে? দেখো ভার্বের শেষে আইএনজি হলে হয় সেটা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ হলে তার আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হয় সেটা ভার্বের শেষে আইএনজি হলে নাউন হবে, তার আরেকটা নাম হবে জেরান্ট। মনোযোগ দাও কিন্তু। এখন দেখো এখানে আমরা এটাকে কি বলবো? জেরান্ট বলবো না প্রেজেন্ট পার্টিসিপল বলবো? দেখো তো এখানে কাজ করা বুঝাচ্ছে কিনা। রিড অর্থ পড়া, রিডিং অর্থ পড়তেছে, মানে পড়তেছে, এই যে শেষে একটা চে, তার মানে হচ্ছে কাজ চলতেছে, এরকম বুঝাচ্ছে না, বুঝাচ্ছে পড়া। দেখো এখানে বলছে রিডিং মানে পড়া। রিডিং ইজ মাই হবি, পড়াই আমার শখ। তার মানে দেখো কাজের নাম বুঝাচ্ছে। কাজের নাম কি? পড়া। কাজের নাম বুঝাচ্ছে কিন্তু কাজটা করা বুঝাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো জেরান্ট। কি বলবো? জেরান্ট। আমরা এটাকে অনেক ক্ষেত্রে বলি জিরান্ট, আসলে জিরান্ট না, সঠিক উচ্চারণ হচ্ছে জেরান্ট, নট জিরান্ট। আমরা কি বলি? আমরা জিরান্ট বলি, কিন্তু এটাকে বলা যাবে না, জিরান্ট বলা যাবে না, এটা সঠিক উচ্চারণ হচ্ছে জেরান্ট। কি? জেরান্ট। এবার আমি তোমাদেরকে আরেকটু কথা বলে দিচ্ছি, আরেকটু কথা জানিয়ে দিচ্ছি, যে দেখো আমি এই দিক থেকে মুছে দিই। হ্যাঁ, তো এর আগে পরেরটা দেখো, যে যেমন she is reading a book, সে একটা বই পড়ে। এখানে এটাকে আমরা কি বলবো? এখানে এটা কি জেরান্ট না প্রেজেন্ট পার্টিসিপল? একটু খেয়াল করো তো, আমি তোমাদেরকে একটু বলে দেই। সে কি পড়তেছে? বই পড়তেছে। দেখো কাজটা কিন্তু চলমান কাজ, তার মানে কাজটা চলতেছে। সে কি? বই পড়তেছে, তার মানে কাজটা চলতেছে। আর এখানের মধ্যে বলছে পড়ায় তার শখ, কাজের নাম বুঝাচ্ছে, কাজটা স্থির, পড়তেছে না, তার মানে এখানে পড়তেছে, তার মানে এটা হচ্ছে একটা কি? পিতে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আশা করি তোমরা এই জেরান্ট কি এবং প্রেজেন্ট পার্টিসিপল কি এই দুইটা বুঝছো। যদি না বুঝো তাহলে আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দিব। বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। ঠিক আছে স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে স্যার, এই তো বুঝছি স্যার। আচ্ছা বুঝে গেছো তোমরা? আচ্ছা, এই একজনে টাকা ছাড়া কোনো মূল্য নাই। আচ্ছা দেখো, এই এত সুযোগ সুবিধার পরও তোমরা যদি এইসব কথা বলো, ঠিক আছে। জি স্যার বুঝছি। ঠিক আছে স্যার, বুঝছি। ঠিক আছে, বুঝছো। আচ্ছা ঠিক আছে, বুঝছি স্যার। ঠিক আছে বুঝছি। আচ্ছা বুঝে গেছো। হ্যাঁ, যদি বুঝো তাহলে আমি পরবর্তীতে একটু মুভ করি। আচ্ছা ঠিক আছে, বুঝছো। আচ্ছা বুঝে গেলে আমি পরবর্তীতে মুভ করি। তাহলে জেরান্ট কি প্রেজেন্ট পার্টিসিপল কি এইটা বুঝছো। তার মানে এখন তোমাদেরকে কথাটা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু। প্রেজেন্ট পার্টিসিপলের নাম শুনলে, আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপলের নাম শুনলে, ও আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপলের নাম শুনলে তোমাদের মনে একটা আকাঙ্ক্ষা চলে আসবে। ও আচ্ছা ঠিক আছে, যার সাথে হোক যেটা হোক, যেমন গোয়িং,
নোয়িং তার মানে আইএনজি যুক্ত শব্দ নোয়িং। হ্যাঁ, টিচিং, টিচিং, ডুইং, তার মানে এমন একটা টেন্ডেন্সি তোমার মাথার মধ্যে এখন ঢুকে গেছে যে আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে আইএনজি যুক্ত শব্দ, আইএনজি যুক্ত শব্দ, বুঝে ফেলছি, বুঝে ফেলছি, আইএনজি যুক্ত শব্দের নামই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে স্যার, এবার মাথায় ঢুকছে, এবার মাথায় ঢুকছে কিনা একটু কষ্ট করে মাথাকে একটু প্রশ্ন করে দেখো। এত কষ্ট করার পরও দেখো তুমি যদি না বুঝো আমাকে আবার প্রশ্ন করো, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিব। একটু মাথার মধ্যে একটু ঘিলুকে একটু প্রশ্ন করে দেখো মাথার মধ্যে কি ঢুকছে কিনা, যদি না ঢুকে আমি আবার বুঝাই দিব। প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে আইএনজি যুক্ত শব্দ, এখন আমি যা লিখবো সেটা আইএনজি যুক্ত শব্দ হতে হবে। আশা করি আর বোঝানো লাগবে না, ঠিক আছে? আচ্ছা, আর এবার তোমাদেরকে একটা শব্দ বলে দিচ্ছি আমি, দেখো রোলিং স্টোন। দেখো বারবার পরীক্ষাতে বিসিএস আর তোমার 40তম বিসিএস এ প্রশ্নটা এসেছিল, দেখো রোলিং স্টোনস, রোলিং স্টোনস, আচ্ছা রোলিং স্টোনস, আচ্ছা একটা পাথরের কথাই বলি, রোলিং স্টোন গ্যাদার, গ্যাদার্স নো মোস। ঠিক আছে, এখানে রোলিংটা কি? এক নাম্বার অপশন হচ্ছে জেরান্ট, দুই নাম্বার অপশন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো আইএনজি যুক্ত শব্দ হয় জেরান্ট হবে, নয় প্রেজেন্ট পার্টিসিপল হবে, দুইটার একটা। মজার পড়া, এগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে বারবার আসে, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিংও নিয়ে থাকি, আশা করি ইনশাল্লাহ অবশ্যই তোমরা অনেক বেশি উপকৃত হবা। দেখো এখানে রোলিং স্টোনটা কি? রোলিং স্টোন গ্যাদার স্নো মোস, এখানে রোলিং স্টোন, রোলিংটা কি? রোলিংটা কি? দেখো রোলিংটা এখানে কি? এটা কি জেরান না প্রেজেন্ট পার্টিসিপল? একটু আমাকে একটু কষ্ট করে বলো, একটু কষ্ট করে বলো, ঠিক আছে? একটু কষ্ট করে বলো যে রোলিং স্টোন, রোলিংটা এখানে কি? ঠিক আছে, একটু কষ্ট করে আমাকে বলো। আচ্ছা, আমাদের লামিয়া জান্নাত নূর বলতেছে জেরান্ট প্রেজেন্ট পার্টিসিপল, বিনতে আমিন বলতেছে প্রেজেন্ট পার্টিসিপল, রামিশা বলতেছে জেরান্ট। আচ্ছা, এই হালকা 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 একটু ব্লার হবে, ব্লার হবে হালকা, একটু একটু হালকা, কারণ বৃষ্টিপাত হচ্ছে, ব্লার একটু হতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, অনেকে বলতেছে, উপমা চৌধুরীও বলতেছে জেরান্ট। ঠিক আছে, জেরান্ট। রিপাত আহমেদও বলতেছে জেরান্ট। আচ্ছা জেরান্ট, জেরান্ট বানান তো ভুল হয়েছে রেপাত, ঠিক আছে। আচ্ছা, আমাদের লায়লা কানিস ফাতেমা বলতেছে পিপি, লায়লা কানিস ফাতেমা বলতেছে পিপি, ঠিক আছে পিপি, কষ্ট করবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোহানুর রহমান বলতেছে জেরান্ট, হেয়া হালদার বলতেছে জেরান্ট, আরিয়ান তানজিম বলতেছে জেরান্ট। ঠিক আছে স্যার, বুঝতেছি স্যার। সেম রয় বলতেছে জেরান, ইয়েস স্যার জেরান্ট হবে। হায় হায় হায়, আমাদের নীল আকাশের দিগন্ত মানে আফরুজা বলতেছে একদম 100% শিওর জেরান্ট হবে। আচ্ছা, সবাই দেখে কনফিডেন্সের মধ্যে আছে, কি হবে স্যার? স্যারের সরে যাচ্ছে, স্যারের জন্য দেখো না। রোলিং স্টোনস গ্যাদার স্নোমোস 40তম বিসিএস এ এমনি এমনি প্রশ্নটা আসে নাই, এটা একটু কনফিউজিং প্রশ্ন যে এখানে কি হবে, এখানে কি কাজের নাম বুঝাইছে না কাজ করা বুঝাচ্ছে, ওইদিকে খেয়াল করো তুমি, তাইলে তুমি উত্তরটা পেয়ে যাবে। এখানে কি কাজের নাম বুঝাচ্ছে না কাজ করাটা বুঝাচ্ছে, একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, সবাই জেরান, জেরানের পক্ষে দেখি অনেক গণজোয়ার চলতেছে, এখানে জেরানের পক্ষে দেখি অনেক বেশি গণজোয়ার। আচ্ছা, সবাই শুধু জেরান জেরান করতেছে, ঠিক আছে, অনেক বেশি জেরানের পক্ষে। যাই হোক, জেরান্ট হবে বলছে স্যার। আমাকে আমাদের আঞ্জুম বিন তাহাদ বলতেছে জেরান্ট, সুমাইয়া ফেরদৌস বলতেছে জেরান্ট, সোহানুর রহমান সবুজ বলতেছে জেরান্ট। আচ্ছা ঠিক আছে, সবাই বলে ফেলছে। এনি ইসলাম কিন্তু এমনি তো আজকে ধৈর্য হারা, এমনি তার একটু ধৈর্য কম, কিন্তু আজকে দেখা যাচ্ছে ধৈর্য আছে তাদের, ঠিক আছে, ইনশাল্লাহ ভালো লাগতেছে। আচ্ছা, আমাদের নাহিদা আপ্রিল রাত্রি বলতেছে স্যার প্রেজেন্ট পার্টিসিপল। আমাদের নোরেন আক্তার মিম বলতেছে স্যার আমি কনফিউজ। ঠিক আছে, আগে আমি অনেক প্রেজেন্ট পার্টিসিপল বলছি, ঠিক আছে, আমি পারি না স্যার তাই কমু না। জেরান আমি কমেন্ট দেখেছি খালি, জেরান পিপি হবে। আচ্ছা এম কি পারাবি, তবে আমাদের শতকরা আমি ভোট যেটা নিলাম, ভোটের মধ্যে শতকরা 90% জেরানের পক্ষে, 10% হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের পক্ষে। ভোট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে।
বিশ্ববিদ্যালয় কেন তোমাকে ধরা দেয় না? কেন? হোয়াই? কারণটা কি? কারণ হচ্ছে আমাদের অনেক সমস্যা রয়ে যাচ্ছে, অনেক সমস্যা। এত সমস্যা, আসলে আসলে যে কথাটা বলতে চাচ্ছি, এখনই সমস্যাগুলো সমাধান করে নাও, এখনই সমস্যাগুলো বুঝে নাও, ঠিক আছে? যেন আর ভবিষ্যতে তুমি চিন্তা করতে না হয়। এখন করোনাকালীন সময় তোমরা বাসায় আছো, ইনশাল্লাহ বাসায় বসে বসে কিন্তু তোমরা তোমাদের মানে প্র্যাকটিস করতে থাকবা, পড়তে থাকবা। যেটা বুঝো না, আমাদের কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন নাই, প্রশ্ন করতে পারো, স্যার আমি এই বিষয়টা বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দেন। যদি তোমাকে তখন আমি না বুঝিয়ে দিই, যদি তোমাকে তখন আমি ইগনোর করি, নেগলেক্ট করি, তখন তুমি বলতে পারবো আচ্ছা স্যার আমাকে স্যারের স্বার্থ উদ্ধারের জন্য স্যার বলছে এই কথা, কিন্তু স্যার করে নাই। বারবার যারা যারা যেই প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছে, যেই প্রশ্ন করছে, ইনশাল্লাহ সেই প্রশ্ন সলভ করতে চেষ্টা করছে, ঠিক আছে? তো যাই হোক, স্যার 10% জিতে তাই প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। স্যার এখন কি কনফিউজ হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা জিতেছি। সুমাইয়া ফেরদাউস, ডোন্ট মাইন্ড প্লিজ, আই ক্যান বি ইউর ফ্রেন্ড, মাই নেম ইজ এমডি আসলাম রাহি। ঠিক আছে, সমস্যা নাই। অ্যান্সারটা বলেন স্যার। 10% জিতে যায়, ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপল। এইবার একটু স্যার একটু আসি, হ্যাঁ ফলাফল পাওয়ালা এখন, এখন ফলাফল দেওয়া হবে, ঠিক আছে? রেডি তো? বি কেয়ারফুল, ঠিক আছে? এই মন খারাপ করিও না। তো এখন আমি যে কথাটা বলি, এটা কিন্তু যদি আমার সরাসরি ক্লাসটা হতো, ক্লাসরুম হইতো, তাহলে এই 90% কি মানে চিৎকার দিয়ে উঠতো, জি স্যার আমাদের হয়ে গেছে। আর 10% কি মুখ গুমরা করে বসে থাকতো। আর যদি উল্টাটা হতো যে 10%টাই সঠিক ছিল, 90%টাই ভুল ছিল, ওই 10% চিৎকারে দেওয়াল সব উড়ে যাইতো, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি ফলাফলটা দিচ্ছি তোমাদেরকে, যেহেতু বিসিএস এর প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে টানা ইস্ত্রা করার কিছুই নাই। তো দেখো, রোলিং মানে হচ্ছে কি করা? ঘুরা। রোলিং মানে কি করা? ঘুরা। ঘূর্ণয়মান হওয়া, ঘুরা। আর স্টোন মানে হচ্ছে পাথর। দেখো বলছে যেই পাথর ঘুরে, ঘূর্ণয়মান পাথর ঘুরে, গ্যাদার্স নো মোস। মোস মানে হচ্ছে শ্যাওলা জন্মানো, মানে শ্যালা জন্মায় না, তার মানে তার মধ্যে শ্যালা জন্মায় না। তার মানে যেই পাথরটা ঘুরতেছে ও মানে অনবরত ঘুরতেছে, তার মধ্যে শ্যাওলা জন্মায় না। আর যেই একটা পাথর তুমি রাস্তার পাশে ফেলে রাখো, তোমার বাড়ির উঠানে ফেলে রাখো, সেই পাথরের মধ্যে বৃষ্টির পানি লাগা মাত্রে সেখানের মধ্যে দেখবা শ্যাওলা জন্মে গেছে, শ্যাওলা জন্মে। তার মানে যেই পাথরটা সবসময় অনবরত ঘুরে, বিভিন্ন কলকারখানার পাথরের কাজ চলে, পাথর ঘুরতেছে, সেখানের মধ্যে শ্যাওলা জন্মায় না। তার মানে বলছে যেই পাথর ঘুরতেছে, ঘূর্ণয়মান পাথরে শ্যাওলা জন্মায় না। তার মানে কাহিনী কি? পাথর তো ঘুরতেছে, তার মানে এখানে পাথরের কাজটা চলতেছে, চলছে চলছে, তার মানে কাজটা কি? চলমান। আমি বলছি চলমান হলে কি? চলমান হলে কি? অ্যাডজেক্টিভ। আর প্রত্যেকটা অ্যাডজেক্টিভ কি? পিপি। এই যে দেখো সঠিক উত্তরটা। আর তুমি যদি বলো স্যার ঘুরা পাথর কি মানে এখানে কি পাথর ঘুরা, শ্যাওলা জন্মায় না, এরকম করে তুমি বলবা, নাকি যে পাথর ঘুরতেছে সেখানের মধ্যে শ্যাওলা জন্মায় না, তার মানে কাজটা চলতেছে। যদি কাজের নাম বুঝায় তাহলে সেটা হচ্ছে জেরান্ট, আর কাজটা যদি চলমান বুঝায়, কাজটা যদি চলতেছে, ঘটতেছে এরকম বুঝায়, তাহলে সেটা হচ্ছে পিপি, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে আমাদেরকে 10%টা সঠিক হচ্ছে, 90% ভুল। এই জন্য আমরা 10% ঢাকা ইউনিভার্সিটিতে সুযোগ দিতে পারি, 10% ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়, 90% ফেল করে ফেলে ইংলিশে। কথাটা কি ক্লিয়ার? কথাটা এটাই হচ্ছে যে 10% বারবার টিকে। দেখো আমাদের একটা বছর মানে একটা সময় আমরা দেখছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষাতে 7% মাত্র পাস করছে, আর 93% ফেল করছে ইংরেজিতে। তার মানে কাহিনী বুঝে নাই, সমস্যা রয়ে গেছে। বেসিক নিয়ে সারাদিন পড়ে থাকলে হবে না, কিছু অ্যাডভান্স লেভেলে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তো আমাদের আলোচনার মধ্যে দেখো, আলোচনা হচ্ছে মডিফায়ারকে নিয়ে। এই বেসিক লেভেলে কেন আমি পড়ে আছি? কারণ শিখতে হবে মডিফায়ারের সাথে একটা কি কানেকশন, ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো, ঠিক আছে? আশা করি বুঝছো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো, ঠিক আছে। আমরা জিতেছি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার উত্তরের আশা, হ্যাঁ দিলাম তো, একটু কি দিলাম, এগুলো তো উত্তরে দিলাম। ঠিক আছে স্যার, 10 জনের মাঝে আমি একজন। ঠিক আছে শুভ চৌধুরী, অনেক অনেক ধন্যবাদ স্যার। সাউন্ড আসে না স্যার, আমারটা হয়েছে। লাইলা কানিস ফাতেমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তারটাও হয়েছে। আচ্ছা কি সাউন্ডে একটু সমস্যা করতেছে আজকে? সাউন্ড কি একটু সমস্যা করতেছে? ঠিক আছে, সাউন্ড কি সমস্যা করতেছে? একটু আমাকে জানিয়ে দিও। আচ্ছা নাইদা আপনি রাত্রি, অনেক অনেক ধন্যবাদ যাদেরটা হয়েছে, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, অনেকটাই হয়েছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাউন্ড ঠিক আছে কিনা একটু কষ্ট করে আমাকে বলো। নো স্যার, স্যার লাইট অনেক কম। আচ্ছা তোমরা একটু জুম করে দেখো, সরি, তোমরা একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখো, লাইটিং সমস্যা আমি জানি আগে থেকেই। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে একটু বলি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটা দেই। হ্যাঁ, আমি তোমাদেরকে আরেকটা দেই। ওয়াকিং গার্ল, এখানে ওয়াকিংটা কি? এইবার দেখো ওয়াকিংটা কি, আমি অপশনগুলো এই দিক দিয়ে দিয়ে দিচ্ছি। পরীক্ষা হবে আজকে, ক্লাসটা মজা করে আমরা শেষ করব। এটা কি জেরান্ট না প্রেজেন্ট পার্টিসিপল? আচ্ছা এখানে দেখো ওয়াকিং গার্ল, এটা কি হবে, জেরান্ট না প্রেজেন্ট পার্টিসিপল? আমি আরেকটা দেই তোমাদেরকে। ফ্লাইং বার্ড, এটা কি হবে? ঠিক আছে, এটা করো তোমরা। এটা তোমরা করো। আচ্ছা ঠিক আছে, একজন বলতেছে পিপি পিপি পিপি, হাই হাই হাই, পিপ পিপ পিপ, সব পিপ পিপ পিপ, তার মানে সব পিপ পিপ পিপ। আচ্ছা একজন বলতেছে এটা জেরান্ট, দ্বিতীয়টা অনেকে বলতেছে জেরান্ট, ঠিক আছে, পিপ পিপ পিপ। আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল বলতেছে মারিয়া লাবিবা, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল বলতেছে, ঠিক আছে। আচ্ছা এবার মনে হয় পিপি, হ্যাঁ পিপি। একজন বলছে যে নাইদা বলছে যে প্রথমটা জেরান্ট, পরেরটা হচ্ছে পিপি। আচ্ছা তো আমরা জেরান্ট প্রেজেন্ট পার্টিসিপল চেনার আরেকটা টেকনিকও তোমাদেরকে বলে দেই, আরেকটা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেই, কারণ কেউ শেখাবে না তোমাদেরকে, যেহেতু আমি তোমাদেরকে সুযোগটা পেয়ে গেছি আমি শিখিয়ে দেই, ঠিক আছে। এখানে অনেক টেকনিক আছে, ইংলিশের জন্য অনেক টেকনিক অবলম্বন করতে পারো। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, একটু মনোযোগ সহকারে দেখো। যদি আমরা একটু, এটা হচ্ছে সোরা টেকনিক, সোরা গুপ্তা টেকনিক আর কি, একটু খেয়াল করো। যদি আমরা কখনো এই আইএনজি যুক্ত শব্দটাকে, এটা জেরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল, আমরা বিপদে পড়ে যাই, কখন জেরান্ট কখন প্রেজেন্ট পার্টিসিপল। এই আইএনজি যুক্ত শব্দকে যদি আমরা ইজ দ্বারা রিপ্লেস করতে পারি, কি দ্বারা? ইজ দ্বারা রিপ্লেস করতে পারি, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি যুক্ত শব্দটাকে যদি আমরা পর দ্বারা রিপ্লেস করতে পারি, তখন সেটা জেরান্ট। একটু খেয়াল করতে হবে। তাহলে আমরা যদি পর, অর্থাৎ আগে নাউনটাকে সামনে এনে, নাউন প্লাস পর প্লাস আইএনজি যুক্ত শব্দটি, এইটাকে আমরা বলবো জেরান্ট। আবার নাউন প্লাস ইজ প্লাস আইএনজি যুক্ত শব্দটি, এটাকে আমরা বলবো, আমি একটু নামিয়ে দেই যেন তোমরা এটা দেখতে পারো, এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আইএনজি যুক্ত শব্দটার আগে যদি আমরা পর বসাই তাহলে সেটা জেরান্ট, আইএনজি যুক্ত শব্দটার আগে যদি আমরা ইজ বসাই তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। দেখো যদি তুমি এভাবে বুঝতে না পারো, পরীক্ষার হলে এভাবে আসে, ওয়াকিং গার্ল, এই ওয়াকিং গার্ল এটা হচ্ছে একটা নাউন, এটা কি নাউন। এবার নাউনটিকে তুমি সামনে বসাও, যদি পদ দ্বারা রিপ্লেস করতে পারি তাহলে সেটা জেরান্ট, এটা হবে জেরান্ট। আর যদি পর দ্বারা রিপ্লেস না করতে পারি, যদি ইজ দ্বারা রিপ্লেস করি তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখো গার্লটাকে সামনে বসাও, তাহলে গার্ল। এবার আমরা পর বসাইলাম পর, আর ওয়াকিংটাকে এখানে আমি বসাই, হ্যাঁ। এবার একটু খেয়াল করো তো, এটাকে কি পর দ্বারা রিপ্লেস করা যায়? হাঁটার জন্য মেয়ে মানে কি, তুমি হাঁটতে যাইবা, এই জন্য একটা মেয়ে সাথে করে নিয়ে যাইবা, এরকম। দেখো বলবা যে স্যার আমি হাঁটতে যাবো, একটা মেয়ে সাথে করে নিয়ে যাব, আমার একটা মেয়ে প্রয়োজন স্যার, একটা মেয়ে দেন না স্যার। তখন কি হাঁটার জন্য কি তোমার মেয়ে দরকার? হাঁটতে তো যে কোনো মানুষ যেভাবে পারে, ইচ্ছা সেভাবে হাঁটতে পারে, তার মানে হাঁটার জন্য মেয়ে দরকার নেই। তার মানে এখানে পর দ্বারা রিপ্লেস হয় না। তুমি একটু খেয়াল করে দেখো, পর দ্বারা যখন রিপ্লেস হবে না, তার মানে সেটা জেরান্ট হবে না, তার মানে জেরান্ট হলো না।
এবার এটাকে বাদ দিয়ে আমরা এবার ইজ দ্বারা রিপ্লেস করি ইজ। এবার দেখো গার্ল ইজ ওয়াকিং, মেয়েটি হাঁটতেছে, দেখো অর্থ হয়ে গেছে মেয়েটি হাঁটতেছে। যখন আমরা ইজ দ্বারা রিপ্লেস করতে পারলাম তখনই তার নাম হয়ে গেল পিপি। তার মানে ইজ দ্বারা রিপ্লেস করতে পারলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি কোনো সমস্যা নাই, এখন বুঝছো। পরেরটা দেখো ফ্লাইং বার্ড, ঠিক পর দ্বারা রিপ্লেস করো। বার্ড পর ফ্লাইং মানে উড়ানোর জন্য পাখি, উড়াল দেওয়ার জন্য পাখি, নাকি বার্ড ইজ ফ্লাইং পাখি উঠতেছে, কোনটা? তাহলে বার্ড ইজ ওয়াকিং, তাহলে সব সরি ফ্লাইং, তাহলে এটাও পিপি এটাও পিপি, দুইটাই কি পিপি। ঠিক আছে, আশা করি আর কোনো সমস্যা নাই। বুঝছো কিনা একটু কষ্ট করে বলো, না বুঝলে আমাকে প্রশ্ন করো, আমি অবশ্যই তোমাকে বুঝিয়ে দিব। ঠিক আছে, বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে বলো। ঠিক আছে স্যার। বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে বলো। হ্যাঁ, দুইটাই প্রেজেন্ট পার্টিসিপল স্যার। ঠিক আছে স্যার, বুঝছি স্যার। হ্যাঁ বুঝতে পারছি স্যার, হয়েছে আমারটা স্যার, আর একবার বলেন স্যার। আচ্ছা ঠিক আছে বলবো। ঠিক আছে, আচ্ছা আরেকবার বুঝিয়ে দেন, হয় না একটা, মনে মনে ভাবছিলাম দুইটাই হবে। ঠিক আছে, কংগ্রেচুলেশন, নিজেরটা হয়েছে। হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। আচ্ছা লাইলা কানিস ফাতেমা, থ্যাংক ইউ। ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি স্যার, বুঝছি স্যার। আচ্ছা নেট সমস্যা, হ্যাঁ ঠিক হয়ে যাবে। আচ্ছা আর একবার একটু বুঝিয়ে দেই, আরেকবার বুঝিয়ে দে, যারা বুঝো না তোমাদেরকে একটু কষ্ট করে বুঝিয়ে দিচ্ছি। তুমি একটু খেয়াল করবা, যখন তুমি বুঝতে না পারো, যে এরকম থাকলে তুমি বুঝতে না পারো যে এটা স্যার জেরান্ড হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে, তখন তুমি একটা কাজ করতে পারো। তখন তুমি কি কাজ করবা, এই যে নাউনটাকে সামনে নিয়ে আসবা, এই যে দেখো গার্লটাকে সামনে নিয়ে আসলাম, আসি তুমি দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে ইজ, আর একটা জিনিস হচ্ছে পর। এই ইজ দ্বারা ইয়ে করলে সেটা হচ্ছে জেরান্ড, আর সরি পর দ্বারা রিপ্লেস করলে সেটা হচ্ছে জেরান্ড, আর ইজ দ্বারা রিপ্লেস করলে সেটা হচ্ছে পিপি। আমি একটু তোমাদেরকে উপরের দিকে তুলে দিই যেন তুমি দেখতে পারো। হ্যাঁ এইবার দেখো, দেখো ইজ দ্বারা যদি আমরা রিপ্লেস করি তাহলে সেটা হচ্ছে পিপি, আর পর দ্বারা রিপ্লেস করলে সেটা হচ্ছে জেরান। এখন আমি গালের পরে যদি এখানে পর লিখি, পর এবং তারপরে আইএনজি যুক্ত শব্দটা লিখি ওয়াকিং, দেখো এখন এটার অর্থ কি হয় দেখো তো, গার্ল ফর ওয়াকিং হাঁটার জন্য মেয়ে, হাঁটার জন্য কি কেউ কখনো মেয়ে নেয় নাকি? বলবো যে স্যার আমাকে, আমি হাঁটতে যাবো আমাকে একটা মেয়ে দেন, তখন আমি বলবো যে না তোমার চরিত্রে কিঞ্চিত না পুরোই দোষ রয়েছে। ঠিক আছে, তোমাকে শুধু কঞ্চি দিয়ে পিটানো দরকার। ঠিক আছে, কারণ হাঁটার জন্য কোনো মেয়ে লাগে না। তো যাই হোক, এখন আমি যে স্যার হাঁটার জন্য যেহেতু মেয়ে লাগে না, তাহলে সেটা তো স্যার জিরান হলো না, তার মানে পর দ্বারা রিপ্লেস গেল না। তখন আমরা এখানে কি করবো, জাস্ট দুইটা জিনিস, ইজ এবং পর, এই দুইটা জিনিস। তখন তুমি কি করবে, এখানে ইজ দ্বারা রিপ্লেস করবা। এই ইজ দ্বারা রিপ্লেস করলে দেখো অর্থ হয়ে যায় গার্ল ইজ ওয়াকিং, মেয়েটি হাঁটতেছে, মেয়েটি হাঁটে, তার মানে হাঁটতেছে, হাঁটার কাজটা মেয়েটি করতেছে, তাহলে এখানে এটার নাম কি হয়ে যাবে স্যার, পিপি। যদি ইজ দ্বারা রিপ্লেস করা যায় তাহলে পিপি, ইজ দ্বারা রিপ্লেস করা না গেলে, পর দ্বারা রিপ্লেস করা গেলে জেরান্ড। আর কিছু বুঝার আছে, আর কিছু বুঝবা বলো, যদি বলো তাহলে স্যার আবার বুঝাই দিব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। এখন স্যার পরীক্ষাতে কিভাবে আসবে, পরীক্ষাতে এভাবে লেখা থাকবে, একটা পার্টিসিপল লেখো, একটা প্রেজেন্ট পার্টিসিপল লেখো, পার্টিসিপল লেখো, এভাবে তোমাদের আসবে, তোমরা কষ্ট করে সেটা লিখে দিবা। আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ইনফিনিটিভ নিয়ে, দেরি করে লাভ নাই। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম ইজ কল্ড ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ। যখন আমরা ভার্বকে 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 কেন দ্বারা প্রশ্ন করব, কেন মানে হোয়াই, ভার্বকে কেন দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কেন দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর কিছু বলার নাই, ইনফিনিটিভটা এভাবে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেমন টু গো যেতে, টু ইট
খেতে, টু ডু করতে, টু নো জানতে, টু গিভ দিতে, টু টেক নিতে, হ্যাঁ, টু সি দেখতে, টু বিলিভ বিশ্বাস করতে, হ্যাঁ। তো যাই হোক, ঠিক আছে, বুঝছি স্যার। ঠিক আছে, যাই হোক, এখন একটু খেয়াল করো, ইনফিনিটিভটা কিন্তু তোমরা বুঝে গেছো। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম ইজ কল্ড ইনফিনিটিভ। ইনফিনিটিভ গুলো এভাবে হবে, তুমি ভার্বকে শুধু প্রশ্ন করবে কেন দ্বারা। ভার্বকে কেন দ্বারা প্রশ্ন করলে আমরা ইনফিনিটিভ পাবো, আর কিছু বলার দরকার নাই। একজন বলতেছে, ও স্যার আমি মাথা ব্যথা অর্ধেক হয়ে গেছি, এবার পরে ক্লাস করবো, এখন যাচ্ছি না, যাওয়ার কোনো সুযোগ নেই, ক্লাস আর অল্প একটু হবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো দেখে যাও ইনফিনিটিভ গুলো কিভাবে হবে। যেমন হি ওয়েন্ট টু মার্কেট, এখানে খালি স্থান হবে, ঠিক আছে। এখানে বলবে ইউজ আ ইনফিনিটিভ, একটা ইউজ অ্যান ইনফিনিটিভ, ইউজ অ্যান একটা ইনফিনিটিভ ব্যবহার করো, ঠিক আছে। আচ্ছা, হি ওয়েন্ট টু মার্কেট এ শার্ট, এখন সে বাজারে গিয়েছিল কেন, দেখো এখানে বলছে একটা ইনফিনিটিভ ব্যবহার করো, তাহলে আমরা জানি ইনফিনিটিভ মানে টু, তো বসাইলাম টু। এবার টুর পর একটা ভার্বের বেস ফর্ম বসাই দাও, সে বাজারে গিয়েছিল কেন, একটা শার্ট কেনার জন্য। এখন প্রশ্ন করো, মার্কে যে ভার্বকে প্রশ্ন করতে, বাজারে গিয়েছিল কেন গিয়েছিল, কিনতে গিয়েছিল, কি কিনতে গিয়েছিল, শার্ট, শার্টের কথাটা এখানে বলা আছে, নাকি শার্ট দিতে গিয়েছিল, নাকি শার্ট নিতে গিয়েছিল, নাকি শার্ট কিনতে গিয়েছিল, তাহলে টু বাই শার্ট, খেয়াল করতে হবে। তাহলে এটাই হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে। আমি আরেকটা উদাহরণ দিই যেন তুমি বুঝতে পারো। we eat, use an infinitive, একটা ইনফিনিটিভ ব্যবহার করো, ঠিক আছে। এখানে we eat আমরা খাই, প্রশ্ন করো ভার্বকে কেন খাই, কেন তারা প্রশ্ন করো, ভার্বকে তোমরা প্রশ্ন করো আমরা খাই কেন খাই, ঠিক আছে। টু বাই, ঠিক আছে, টু বাই, ঠিক আছে, টু বাই, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, টু বাই, টু বাই, টু বাই, ইনফিনিটিভ আরেকটা বার এক্সপ্লেন করো। আচ্ছা ঠিক আছে প্রীতিজান, করবো স্যার, আবার একটু করেন, হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। টু লিভ, ঠিক আছে। ঠিক আছে, টু স্লিপ, আচ্ছা একজন বলছে আমি খাই ঘুমাতে। টু বাই, টু সেট, সেট করতে, এগুলা কি ধরনের পড়া রে, টু স্ট্রং শক্তিশালী হতে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার একটু মনোযোগ দাও, আমরা খাই কিসের জন্য, এখানে ইউজ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ ব্যবহার করার কথা বলি, তাহলে টু সারভাইভ, বাঁচার জন্য, টু সারভাইভ। আমরা খাই বাঁচতে, আমরা খাই টু গেট এনার্জি, শক্তি পেতে, ঠিক আছে, টু গেট এনার্জি শক্তি পেতে। তার মানে তুমি এখানে যে কোনো ইচ্ছা মতো তুমি দিয়ে দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই, টেনশন করার কোনো কারণ নাই। ইনফিনিটিভ নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? স্যার একটু তাড়াতাড়ি শেষ করেন, হ্যাঁ ঠিক আছে। ক্লিয়ার ইনফিনিটিভ, আচ্ছা ঠিক আছে, ইনফিনিটিভ নিয়ে তোমাদের মধ্যে কোনো সমস্যা নাই। আমি কম কম দিয়ে তোমাদেরকে শেষ করিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কি আমি অ্যাডভার্বিয়াল প্রেজটা নিয়ে আলোচনা করব? অ্যাডভার্বিয়াল প্রেজের পরে অ্যাপোজিটিভ, তারপরে শেষ। আমি কি এটা শেষ করব?
অ্যাডভার্বিয়াল ফ্রেজের পরে কিন্তু অ্যাপোজিটিভ, তারপরে শেষ থাকে মাত্র দুইটা আইটেম, নাকি পরের ক্লাস আলোচনা করব তোমরা বলো? আচ্ছা, আমাদের পারহানা শ্রাবণী একটা গ্রুপের লিংক শেয়ার করছে তোমাদের নিচে, দেখো তোমরা ওই গ্রুপটা আমিও খেয়াল করে দেখেছি, ওখানে অনেক ভালো পড়াশোনা হয়, লাইভ ক্লাসগুলো হয়। ওই গ্রুপের মধ্যে তোমরা জয়েন্ট হয়ে যাও, ঠিক আছে, অনেক ভালো হবে। ঠিক আছে স্যার, আচ্ছা যাই হোক, ঠিক আছে স্যার, পরের ক্লাসে করাইয়েন স্যার প্লিজ, নেক্সট ক্লাস শেষ করেন স্যার। না স্যার, স্যার আলোচনা করেন। আচ্ছা আচ্ছা, এনি ইসলামের আজকে তো ধৈর্য দেখা যায় অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, একজনে বলতেছে দীপাঞ্জন বণিক একটা প্রশ্ন করতেছে, স্যার ক্রপস রোটেশন ইজ আ প্রসেস অফ সয়েল ফার্টিলিটি, এখানে প্রিজার্ভিংটা কি? আচ্ছা, প্রিজার্ভিংটা তোমার তো এখানে নাই, অপশনের মধ্যে তো নাই, অর্থাৎ তোমার সেন্টেন্সের মধ্যে তো নাই, তাহলে এটাকে তুমি কি করবো, আমরা কিভাবে এটা বুঝবো? তোমার প্রশ্নটা সাজানো হয় নাই। কাকনে বলতে স্যার আপনি আমার কমেন্ট পড়েন নাই, পড়তেছি তো স্যার পরের ক্লাসে, স্যার আজকে শেষ করে দেন পরের ক্লাসে স্যার, এটা আমাকে শেয়ার দিও ইনবক্সে, ঠিক আছে। যাই হোক স্যার আজকে শেষ করেন স্যার। আচ্ছা, আজকে শেষ করবো না, পরের ক্লাসে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও স্যার, আজকে শেষ করুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সময় তো আর বেশি নাই, আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজটা একেবারে সহজ। দেখো অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আচ্ছা একদম সহজ, শেষ করে দিচ্ছি আমি, হ্যাঁ। এই ভার্বকে কখন, কোথায়, কিভাবে, তিনটা প্রশ্ন। ভার্বকে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ একদম সহজ, আর কিছুই জানার দরকার নাই। এই ভার্বকে আমরা কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব। এই কখন দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব অফ টাইম, আর কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব অফ প্লেস, আর কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে। এবার পাবো একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ কি ম্যানার। কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো ম্যানার, কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব অফ প্লেস, আর কখন দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। ঠিক আছে, আজকে শেষ করে দেন স্যার, ফোনে চার্জ বেশি নেই, ঠিক আছে আজই শেষ করেন। আচ্ছা ঠিক আছে, আজই শেষ করাচ্ছি, একটু মনোযোগ দাও, ঠিক আছে। তো এখন আমরা প্রশ্ন করব, দেখো দেখো শি কল্ড মি, শি কল্ড মি, এখানে খালিস্তান, এখানে বলবে ইউজ অ্যান অ্যাডভার্ব, আমি সংক্ষেপে লিখছি ইউজ অ্যান অ্যাডভার্ব, আর কিছু লেখি নাই। এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করার কথা বলছে তারা, ঠিক আছে। এখন ভার্বকে প্রশ্ন করলো, শি কল মি, সে আমাকে ডাকলো, কোথায় ডাকলো, ভার্বকে প্রশ্ন করতে পারো, ডাকলো তো কখন ডাকলো, তাইলে এখানে আসবে যে ইয়েস্টারডে, গতকাল ডাকলো, দেখো ইয়েস্টারডে গতকাল ডাকলো। আবার ভার্বকে প্রশ্ন করো, কোথায় ডাকলো, দেয়ার, সেখানে ডাকলো। আবার ভার্বকে প্রশ্ন করো, কিভাবে ডাকলো, সিক্রেটলি, কেয়ারফুলি, হ্যাঁ সিক্রেটলি কেয়ারফুলি, সে আমাকে গোপন ভাবে ডাকলো, তাহলে সিক্রেটলি। দেখো এই যে ভার্বকে আমরা কখন দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব অফ টাইম, মানে সময়টা কখন, কোথায় দ্বারা প্রশ্ন করলে সেটা পাবো একটা স্থানের নাম, আর কিভাবে দ্বারা প্রশ্ন করলে এল ওয়াই যুক্ত একটা শব্দ পাবো, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ কি ম্যানার, অ্যাডভার্ব অফ কি ম্যানার। আশা করি বুঝছো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে ভার্বকে আমরা কখন দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব অফ টাইম, ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব অফ প্লেস, ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে। তাহলে শি কল্ড মি, সে আমাকে ডাকলো, প্রশ্ন করো, এখানে খালিস্তান থাকবে, লেখা থাকবে, একটা অ্যাডভার্ব ইউজ করো, তুমি যেই কোনো একটা অ্যাডভার্ব তখন ইউজ করতে পারবা তিনটা প্রশ্ন দিয়ে। ভার্বকে প্রশ্ন করলো, আচ্ছা সে তো ডাকলো, কখন ডাকলো, ইয়েস্টারডে ডাকলো, অথবা একটা সময় দিতে পারো, 10টা বাজে 10 PM, রাত্রি 10টাতে ডাকলো, অথবা তোমরা লিখতে পারো কি শি কল্ড মি অ্যাট 10 PM, সে রাত 10টা আমাকে ডাকলো। যেই কোনো সময় তোমরা লিখতে পারো, কোথায় দ্বারা প্রশ্ন করলে একটা স্থানের নাম পাবো। আশা করি এটা বুঝছো, কোনো সমস্যা নাই তো? ঠিক আছে স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর তো কোনো সমস্যা নাই।
ঠিক আছে, আর তো কারো কোনো সমস্যা নাই? তোমাদের কারো কি কোনো সমস্যা আছে? বলো, কারো কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই, তার মানে অ্যাডভার্বের মধ্যেও কোনো সমস্যা নাই। তাহলে আমি আরেকটা দিই অ্যাডভার্বের উদাহরণ, যেহেতু তাড়াতাড়ি সাথে করাচ্ছি, আরেকটা দেই। আর আরেকটা উদাহরণ দেই। হ্যাঁ, ঠিক আছে স্যার, আর একটা উদাহরণ দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ? ঠিক আছে, ঠিক আছে, এই তো এখনই ছুটি দিয়ে দিবে। হ্যাঁ, তারপরে আমাদের আর একটা রয়েছে, তারপরে শেষ। তারপরে আমাদের আর একটা রয়েছে, তারপরে শেষ। একটু ধৈর্য ধরো, হ্যাঁ একটু ধৈর্য ধরো। এখন এখানে তুমি কি বসাবা তোমরা একটু বলো, আমি আরেকটা উদাহরণ লিখি, তোমরা এর পাশে কি একটা আনসার দিয়ে দাও। এখানে তুমি কি বসাবা একটু বলো। ঠিক আছে, এখানে কি বসাবে একটু বলো। এখানে কি বসাবা তুমি একটু বলো। ঠিক আছে, আমি আরেকটা উদাহরণ দেই, যেহেতু স্যারের উদাহরণগুলো মুখস্থ নেই, স্যারে নোট দেখে দেখেই দেখাচ্ছি। ঠিক আছে, তো এবার এখানে তুমি কি বসাবে আর এখানে কি বসাবে একটু কষ্ট করে বলো। যে কোনো একটা অ্যাডভার্ব এখানে বসা, এখানে বসা। ঠিক আছে, গ্রাজুয়ালি, সিরিয়াসলি, নাউডেজ। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের কাকনের মনটা একটু খারাপ ছিল, এখন ভালো লাগতেছে। ঠিক আছে, যাই হোক, দেখো, ড্রাগ অ্যাডিকশন হ্যাজ গ্রাবসড দ্য ইয়ং জেনারেশন, মানে তোমার কি মাদকাসক্ত কি করলো? তরুণ প্রজন্মকে আঁকড়ে ধরেছে। কে? মাদকাসক্ত। কিভাবে ধরেছে? তুমি লিখতে পারো সিরিয়াসলি, টেরিবলি, তুমি যে কোনো ভাবে লিখতে পারো। তো আমরা লিখতে পারি, একটা অ্যাডভার্ব ইউজ করার কথা বলছে, তো আমরা কি লিখবো? সিরিয়াসলি। দেখো, সিরিয়াসলি, মারাত্মকভাবে ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্ত আমাদের তরুণ প্রজন্মকে কি আঁকড়ে ধরে আছে মারাত্মক ভাবে। অথবা আমরা লিখতে পারি টেরিবলি, টেরিবলি, সরি বি একটা হবে। ঠিক আছে, টেরিবলি, অথবা এটা না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। সিরিয়াসলি। তো এখন দেখো, দ্য কান্ট্রি the country the country is the country is the country is passing through a crisis, একটা ক্রাইসিসের মধ্যে কি দেশটি অতিবাহিত করতেছে, দেশটি অতিবাহিত করে একটা ক্রাইসিসের মধ্যে। তো আমরা এখানে কি করব? আমরা এখানে একটা অ্যাডভার্ব ইউজ করার কথা বলছে, নাও একটা অ্যাডভার্ব ইউজ করতে পারি নাও, অথবা আমরা আরেকটা লিখতে পারি ট্রুলি, সত্যি। ঠিক আছে, দেখো, দ্য কান্ট্রি ইজ নাও, দেশ এখন, পাসিং থ্রু এ ক্রাইসিস, একটা ক্রাইসিসের মধ্য দিয়ে দেশ এখন অতিবাহিত করতেছে। দেশ এখন, নাও অর্থে এখন, দেশ এখন অতিবাহিত করতেছে, তার মানে একটা সময় বোঝাচ্ছে এখন। অথবা আমরা লিখতে পারি ট্রুলি, সত্যি দেশ একটা ক্রাইসিসের মধ্যে অতিবাহিত করতেছে। ঠিক আছে, তাহলে তুমি যে কোনো একটা অ্যাডভার্ব এখানে বসাইতে পারো। আশা করি অ্যাডভার্ব নিয়ে আর কোনো সমস্যা হবে না। হবে কি না, আমি নেক্সটে চলে যাচ্ছি, পজিটিভে চলে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, ইফেক্টিভলি ঠিক আছে, ট্রুলি ঠিক আছে, ট্রুলি, আচ্ছা ঠিক আছে, রিসেন্টলি, হ্যাঁ রিসেন্টলি হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে স্যার, লেটলি। আচ্ছা আচ্ছা, আমাদের ফারহানাকে একটু তোমরা একটু ভেদে ধরে রাখো তো। ফারহানা থাকতে পারতেছে না আজ। ঠিক আছে, তো এবার আমরা আসি অ্যাপোজিটিভ নিয়ে একটু আলোচনা করি। অ্যাপোজিটিভ, দেখো স্যারে যদি পারি, আমার যদি এত ধৈর্য ধরতে পারি, এত ধৈর্য ধরে যদি ক্লাস নিতে পারি, তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, অনলাইন জগতের মধ্যে যত মানুষই কোর্স করায়, কোর্স করাইতে গিয়ে 45 মিনিটের কেউ 1 মিনিটও ক্লাস নেয় না।
কোর্স করাইতে গেলে যত সপ্তাহে 2টা ক্লাস অথবা 3টা ক্লাসের বেশি নেয় না, কিন্তু আমার কোর্সে একমাত্র 5টা ক্লাস চলে, একটা ক্লাসে 1 ঘন্টা 30 মিনিট করে চলে, প্রত্যেকটা ক্লাসে লেকচার শিট দিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা ক্লাস শেষে পিডিএফ দিয়ে দেওয়া হয়। তার মানে আমার ক্লাসগুলোর মধ্যে আমি যতটা বেশি পরিশ্রম করি, চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য, এরকম সুযোগ সুবিধা এরকম তোমরা কোথাও পাবা না। তোমরা কয়েকটা কোর্স করে দেখো না, তোমাদেরকে কখনো এরকম সুযোগ সুবিধা দিবে না, ঠিক আছে? অর্থাৎ তোমাদের ক্লাসগুলোই হবে না এই 45 মিনিট 30 মিনিটের ক্লাস, কিন্তু আমার এক একটা ক্লাসে হয় 1 ঘন্টা 30 মিনিট, কিন্তু ধৈর্য হারা হয়ে যায় স্টুডেন্ট। আমার এত ধৈর্য ধরে আমি ধৈর্য দিয়ে তোমাদেরকে ক্লাসগুলো করাতে চেষ্টা করি, ঠিক আছে? অনেক বেশি ধৈর্য ধরতে হয় আমাকে, অনেকের অনেক কথা শুনতে হয়। তো সবকিছু মিলিয়ে ক্লাসগুলো অবশ্যই করি। দেখো গ্রামে কি অবস্থা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, তারপরেও ক্লাসগুলো করানোর চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি এত টাইম কেন ক্লাস করান, কম কম করাবেন একটু, ঠিক আছে স্যার? আচ্ছা সাউন্ড শোনা যাচ্ছে না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে তুমি বারবার এখন এই দেখো দীপকজন বণিক একটা প্রশ্ন বারবার করতেছে। এখন যদি আমি প্রশ্নটার জবাব যদি না দেই, হ্যাঁ যদি প্রশ্নটার জবাব, আচ্ছা সাউন্ড ক্লিয়ার কিনা আগে বলো সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা আগে একটু এই কথাটা একটু বলে দাও। ঠিক আছে স্যার, দীপাঞ্জন বণিক একটা প্রশ্ন করতেছে যে ক্রপস রোটেশন, rotation is a process of preserving soil fertility। একটু মনোযোগ দাও, হ্যাঁ ঠিক আছে। ফার্টিলিটি, আচ্ছা এখানে সে বলছে এটা জেরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল, একটা প্রশ্ন সে আমাকে করছে। তো যদি আমি এটা এখন ইগনোর করে যাইতাম তাহলে বলতো যে স্যার পারে না। এমনি তো স্যারের অনেক ভুল ধরার জন্য অনেকে অনেকভাবে লেগে আছে স্যারের পেছনে, ঠিক আছে, অনেকে নানাভাবে। কিন্তু আমার যে এখন পর্যন্ত ইউটিউবে প্রায় 80+ ক্লাস, এখনো আমার একটা ক্লাসের মধ্যে তোমার মানে নাঙ্গলের পাল দিয়ে শস্যের দানা পর্যন্ত ঢুকাতে পারে না ইনশাল্লাহ। কারণ প্রত্যেকটা ক্লাসই চ্যালেঞ্জেস ক্লাস, প্রত্যেকটা ক্লাসই অনেক টিচারদের সাথে চ্যালেঞ্জের ক্লাস। কারণ একটা ভুলও কেউ কখনো কি মানে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তারপরেও চেষ্টা করি যেন কোনো ভুল না হয়। মানে বারবার অনেকগুলো বই ঘাটাঘাটি করে আমি ইনফরমেশনগুলো দিয়ে থাকি, ঠিক আছে। তো এখানের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। অনেকে আমার পেছনে লেগে থাকে, অনেক প্রশ্ন করে, সমস্যা নেই, হাজারে প্রশ্ন করতে পারো ইনশাল্লাহ, চেষ্টা করব আমি। তো দেখো ক্রপস রোটেশন ইজ আ প্রসেস অফ প্রিজার্ভিং, সরি হ্যাঁ কি প্রিজার্ভিং একটা এস রয়েছে, আচ্ছা ঠিক আছে একটা এস এখানে রয়েছে, প্রিজার্ভিং। আচ্ছা এবার একটু মনোযোগ সহকারে একটু দেখো তোমরা, এটা জেরান্ড হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে, একটু মনোযোগ দাও। দাঁড়া স্যার একটু সাউন্ড কমিয়ে দিচ্ছে স্যারের মোবাইলটা, যাই হোক এবার একটু মনোযোগ দাও। এই দেখো প্রিপজিশনের পরে প্রিপজিশন প্লাস জেরান বসে, কি বসে, জেরান বসে। প্রিপজিশনের পরে প্রিপজিশনের অবজেক্ট হিসাবে জেরান বসে, একদম সহজ। প্রিপজিশনের পরে আইনজি যুক্ত কোনো শব্দ থাকলে সেটা সরাসরি জেরান্ড, আর চিন্তা করার কারণ নাই। প্রিপজিশনের পরে যদি আইনজি যুক্ত কোনো শব্দ থাকে সে সরাসরি জেরান্ড, কারণ প্রিপজিশনের অবজেক্ট হিসাবে সবসময় কে বসে, জেরান বসে। আর জেরান বসে সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়, ঠিক আছে। আশা করি এখন বুঝছো, আর কোনো সমস্যা নেই। আচ্ছা আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিছো তোমরা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই তো শেষ আমাদের, এটাও শেষ। আচ্ছা এবার আমরা অ্যাপোজিটিভ নিয়ে আলোচনা করব, তারপরে শেষ। একটু কষ্ট করো হ্যাঁ আমার প্রিয় ভাই এবং বোনেরা, একটু জাস্ট আর 2টা মিনিট কষ্ট করো তাহলে শেষ, আর 2টা মিনিট কষ্ট করো তাইলে শেষ, ঠিক আছে। তো অ্যাপোজিটিভ হচ্ছে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা হচ্ছে কি অ্যাপোজিটিভ, আর কিছু বানার দরকার নেই, ঠিক আছে। ডিটারমিনার অ্যাডজেক্টিভ এবং নাউন ইজ কল্ড অ্যাপোজিটিভ, আর কিছু জানার দরকার নেই। একটা হচ্ছে ডিটারমিনার, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে নাউন। আর ডিটারমিনারটা আবার কি, সংখ্যা পরিমাণ আর্টিকেল, এটা তোমাদেরকে আগে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা কথা বলি, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্টটা আবার কি নতুন একটা শব্দ, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। অ্যান্টিসিডেন্টের পরে সবসময় রিলেটিভ প্রনাউন বসে,
তারপরে একটা ভি ভার্ব বসে, তারপরে ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। ঠিক আছে, নাউন বসে। এর মধ্যে আমরা কি করব, রিলেটিভ প্রোনাউনটাকে উঠিয়ে দিব, ভি ভার্বটাকে উঠিয়ে দিব, আর ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভটাকে আমরা এক জায়গায় করে দিব। ঠিক আছে, একটু মনোযোগ দাও, অনেকে বুঝবা না। এখন আমি যদি বলি কাকে দিয়ে উদাহরণ দেওয়া যায়, কে কে অ্যাক্টিভ রয়েছে? আচ্ছা ঠিক আছে, অনেকেরই দিয়ে আমি অ্যাক্টিভ দিতে পারি না, অনেকে আমার কাছে কান্নাকাটি করে। উপমা চৌধুরীকে দিয়ে, উপমা who is cute girl loves me। ঠিক আছে, তোমরা একটু ইয়ে করবা না, আমি সহজে বলছি। আচ্ছা, তোমাদের কাউকে দিয়ে আমি উদাহরণ দেই নাই, তো দেখো, অথবা এখানে আমি কারো নাম দিব না, she who is cute girl loves me। এবার একটু খেয়াল করো, এখানে বলছি অ্যান্টিসিডেন্ট কেন, কারণ আমরা যদি কোনো ব্যক্তি সম্পর্কে রিলেটিভ প্রোনাউন দিয়ে কোনো প্রশ্ন করি, জানতে চাই, যেমন সে মানে হু, এখন আমরা বলছি এটা একটু দেখো, আমি তোমাদেরকে একটু ডেকে দেই অথবা রেখে দেই, একটু খেয়াল করো, এইটুকু পর্যন্ত আমি একটু তোমাদেরকে ডেকে দেই, এই যে দেখো এইটুকু পর্যন্ত আমি ডেকে দিলাম, অথবা আমি হাত দিয়ে ডেকে দিলাম তোমাদেরকে, একটু মনোযোগ দাও, এই যে এইটুকু পর্যন্ত আমি ডেকে দিলাম, ডেকে বলছে শি লাভস মি, সে আমাকে ভালোবাসে, মনের ভাব কিন্তু প্রকাশ হয়ে গেছে। এখন আমি বলছি আরেকটু তথ্য, আমি যখন এখান থেকে এইটুকু পর্যন্ত দেই, একটু খেয়াল করো, তখন কিন্তু যখন রিপোর্টিং সাবজেক্টের পরে যদি রিলেটিভ প্রোনাউন বসে, দেখো হু, সাবজেক্টের পরে যদি রিলেটিভ প্রোনাউন বসে, তখন ওই সাবজেক্টের নাম আর সাবজেক্ট থাকে না, তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ সাবজেক্টের পরে যদি কখনো রিলেটিভ প্রোনাউন থাকে, ওই সাবজেক্ট আর সাবজেক্ট থাকে না, সে কি হয়ে যায়? অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্টের পরে এই যে দেখো রিলেটিভ প্রোনাউন, এই যে রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, উঠে গেছে, আর তুমি কি দেখো ভি ভার্বটা উঠে যাবে, উঠে গেছে, আর থাকে কি? কিউট গার্ল। এই কিউট গার্ল, আচ্ছা হু ইজ আ কিউট গার্ল, ঠিক আছে, হু ইজ আ কিউট গার্ল। এই যে এখান থেকে আমরা কি করব, দেখো এই যে দেখো হু উঠাই দিছি, আচ্ছা এখানে আমরা কি লিখছি, এবার দেখো কিউট গার্ল, দেখো হু উঠে গেছে, ভি ভার্ব উঠে গেছে, তাহলে থাকে কি স্যার? কিউট গার্ল। তাহলে তার আগে একটা কমা, তার এখানে একটা কমা, এই যে একটা শব্দ, এটাকে আমরা বলবো অ্যাপোজিটিভ, ঠিক আছে, অ্যাপোজিটিভ। তার মানে দেখো she loves me, সে আমাকে ভালোবাসে, আমি চাচ্ছি তার সম্পর্কে আরেকটু তথ্য দিব, এ কিউট গার্ল লাভস মি, সে আমাকে ভালোবাসে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা গেল, এটা শেষ হয়ে গেল। এটা আশা করি না বুঝলে তোমরা আবার একটু কষ্ট করে দেখবা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, মাশরাফি নিয়ে আমাদের অনেকের মধ্যে এক ধরনের ধোঁয়াশা রয়েছে, মাশরাফি নিয়ে, আমি তাকে দিয়ে একটা উদাহরণ দেই। এখানে একটা খালি স্থান, ঠিক আছে, ইউজ অ্যান অ্যাপোজিটিভ, একটা অ্যাপোজিটিভ ইউজ করো, ঠিক আছে, অ্যাপোজিটিভ। আচ্ছা, এবার একটু খেয়াল করো, মাশরাফি সাবজেক্ট, আর এখানে প্লেড ভার্ব, ওয়েল অবজেক্ট। এখন খেয়াল করো তো, মাশরাফি প্লেড ওয়েল, মাশরাফি ভালো খেলে, হ্যাঁ ভালো খেলে, সে অধিনায়ক, সে ভালো খেলতেই পারে, স্বাভাবিক। এখন আমাদেরকে বলছে এখানে একটা অ্যাপোজিটিভ ইউজ করার জন্য। এখন অ্যাপোজিটিভ কি ইউজ করতে হবে? অ্যাপোজিটিভ মানে হচ্ছে এখানে একটা ডিটারমিনার বসাতে হবে, এবং একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, এবং একটা নাউন বসাতে হবে। এই ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং নাউনের সমন্বয়ে যেটা গঠিত, তার নাম হচ্ছে অ্যাপোজিটিভ। ঠিক আছে, তার নাম কি? তার নাম হচ্ছে অ্যাপোজিটিভ। আবার একটু বলে দেই, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং নাউনের সমন্বয়ে গঠিত যেটা হয়, তার নাম হচ্ছে অ্যাপোজিটিভ। ক্লাস কতক্ষণ হয়ে গেছে? 1 ঘন্টা 32 মিনিট ক্লাস হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং নাউনের সমন্বয়ে গঠিত হয় অ্যাপোজিটিভ। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা ডিটারমিনার বসাবো, এই যে একটা এ দ্বারা একটা ডিটারমিনার বসালাম, তাহলে অ্যাডজেক্টিভ বসাই ফেমাস, আর নাউন বসাই ক্রিকেটার। দেখো মাশরাফি, এখানে একটা কমা আর এখানে একটা কমা বসাইতে হবে, তাহলে এটার নাম হচ্ছে অ্যাপোজিটিভ। দেখো মাশরাফি, এ মানে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ হচ্ছে ফেমাস, আর নাউন হচ্ছে ক্রিকেটার। তার মানে মাশরাফি প্লেড ওয়েল। মাশরাফি, অতিরিক্ত তথ্য দিচ্ছি কি, এ ফেমাস ক্রিকেটার, একজন বিখ্যাত খেলোয়াড়
প্লেড অয়েল, সে ভালো খেলে। তার মানে মাশরাফি সম্পর্কে সে তো ভালো খেলেই, তার সম্পর্কে আমি আরেকটু তথ্য দিচ্ছি, সে কি এমন, সে হচ্ছে একজন ফেমাস ক্রিকেটার। ঠিক আছে, আশা করি এটার নামই হচ্ছে এ পজিটিভ। না বুঝলে কোনো সমস্যা নাই, স্যারকে ইনবক্স করবো, অবশ্যই বুঝিয়ে দিব। ঠিক আছে, এবার তোমাদেরকে একটা কথা আমি বলে দিচ্ছি, শেষ কথা বলতেছি, শেষ কথা, শেষ শেষ শেষ। আমাদের যে পেইড কোর্সটা সেটার 22 তারিখ থেকে 5 দিন আর সপ্তাহে 5 দিন, সপ্তাহে 5 দিন ক্লাস হবে 22 তারিখ থেকে। সেখানে আমাদের কোর্স ফি হচ্ছে 600 টাকা। আর যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই ভর্তি হবা। এখানে তুমি বাংলা, ইংরেজি, আইসিটি, বাংলা বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি, এই সাবজেক্টগুলো ইনশাল্লাহ সম্পূর্ণ শেষ করানো হবে, সম্পূর্ণ শেষ করে দেওয়া হবে। আশা রাখি তোমরা এই কোর্সটি অবশ্যই করতে চেষ্টা করবা। আর আমাদের প্রত্যেকটা ক্লাস ইউটিউবে রয়েছে অ্যাপেইস ইংলিশ লার্নিং হোম নামে, অ্যাপেইস ইংলিশ লার্নিং হোম নামে। অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে নিবা। আর ইনশাল্লাহ যদি কেউ ভর্তি হতে ইচ্ছুক হও তাহলে এই নাম্বারে কষ্ট করে একটু যোগাযোগ করবা যে তোমরা ভর্তি হতে চাও। অবশ্যই তোমাদেরকে ভর্তি করিয়ে নিয়ে নেওয়া হবে ইনশাল্লাহ। অবশ্যই অনেক বেশি উপকৃত হবা তোমরা। আশা রাখি এই কোর্সটি করার মাধ্যমে অবশ্যই অনেক বেশি তোমাদের উপকার হবে। বিশ্ববিদ্যালয়ে যাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন রয়েছে, আশা করি এই 600 টাকা কোর্স ফির মাধ্যমে আর তোমাকে কখনো চিন্তা করতে হবে না। আর তোমাকে ইংলিশ, আইসিটি, বাংলা নিয়ে কোনো দিনও চিন্তা করতে হবে না। বলবা স্যার বাংলার ক্লাস কেমন হয়, অবশ্যই ইউটিউব চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। বলবে স্যার আইসিটি ক্লাস কেমন হয়, অগণিত আইসিটি ক্লাস রয়েছে, ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো। বলবে স্যার ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস কেমন হয়, অবশ্যই চ্যানেলের মধ্যে রয়েছে, দেখে নিতে পারো। সকল দিক থেকে তোমরা সুযোগ সুবিধা পাচ্ছ ইনশাল্লাহ। এই কোর্সটি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তোমরা সাপোর্ট পাবে। তুমি যদি হতাশ হয়ে যাও, তুমি যদি হতাশায় পর্যবেসিত হয়ে যাও, ইনশাল্লাহ এই কোর্সটি তোমার জন্য। এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, যাই হোক, আর কারো কোনো প্রশ্ন আছে? ক্লাসটি কেমন লাগলো একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। ক্লাসটি কেমন লাগলো একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। ঠিক আছে, ক্লাসটি কেমন লাগলো একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার, অনেক ভালো লাগছে স্যার। ডিটারমিনার নিয়ে একটু বললে অনেক ভালো হতো স্যার, অনেক ভালো লাগছে। ঠিক আছে স্যার, খুব ভালো লাগছে স্যার। আচ্ছা, এনি ইসলামের আজকে ধৈর্য আছে দেখা যায়। চারটা কথা বলে ডিটারমিনার নিয়ে স্যারে বলবো। ডিটারমিনার নিয়েও স্যারের ইউটিউব চ্যানেলের মধ্যে বিস্তারিত ক্লাস আছে, একটু দেখে নিবা স্যার, তোমাদের জন্য সবকিছুই দিয়ে রাখছি। ঠিক আছে, একটু দেখো না, এত অধৈর্য হয়ে যাচ্ছ কেন? দেখো, এই দেখো, আমি 1 ঘন্টা কত 37 মিনিট ক্লাস নিচ্ছি। আমার এক একটা ক্লাস হয় কি 2 ঘন্টা হয়ে যায়। ঠিক আছে, তারপরে 1 ঘন্টা 37 মিনিট ক্লাস নেই আমি, তার চেয়ে অধিক সময় নেই। আমার ধৈর্য থাকলে তোমাদের কেন ধৈর্য থাকে না দেখার? ঠিক আছে স্যার, আপনার প্রতিটা ক্লাসই খুব ভালো লাগে। ঠিক আছে স্যার, ভালো লাগছে স্যার, অসাধারণ স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে। যারা তোমাদের এমকি ফারাবি, ঠিক আছে, জাস্ট ভর্তি কেউ ইচ্ছুক হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।